তোরা দয়া করে আমার বোনকে ছেড়ে দে। তোদের দুটো পায়ে পড়ি, আমার বোনকে কিছু করিস না। তোদের আল্লাহর দোহাই লাগে, দয়া কর একটু। আরমানের কথা কেউ শোনে না। কয়েকটা ছেলে এগিয়ে আসে তার বোন আরিনার কাছে। আরিনার গা থেকে সবগুলো জামা খুলে নেয়, মুখটা চেপে ধরে তাকে। তারপর নিজের ভাই আরমানের সামনে তাকে ধর্ষণ করা হয়। আরমানকে মেরে ডাস্টবিনের ভিতরে ফেলে চলে যায় ওরা। ঢাকা শহর আজ যেন নীরব হয়ে আছে। আজ থেকে 5 বছর আগে এই শহরের বুকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। আরমানের বাবা ছিল একজন সৎ এবং নির্ভীক পুলিশ অফিসার, ইন্সপেক্টর হাফিজুল রহমান। তিনি শহরের অন্ধকার জগতের ক্ষমতাধরদের সামনে মাথা নত করেনি। পরিণতিতে তাকে নির্মমভাবে খুন করা হয়। শুধু তাই নয়, আরমানের ছোট বোন আরিনাকে সেই ক্ষমতাধরদের লোক দিয়ে ধর্ষণ করিয়ে মানসিক ভারসাম্যহীন করে দেয়া হয়। কোনো ন্যায় বিচার মেলেনি, কারণ হত্যাকারীকে ছিল আইনের ঊর্ধ্বে থাকা প্রভাবশালী চক্র। আর তার মা, বাবা আর বোনের ছবি বুকে জড়িয়ে কাছে চিৎকার করে বলছে, কাউকে ছাড়বো না আমি, সব কটাকে কুকুরের মতো করে মারবো, সবার জীব আমি কেটে ফেলবো। আমার জীবন নষ্ট করেছিস, তোদের কাউকে বাঁচতে দেব না। সেই দিনেই আরমান প্রতিজ্ঞা করে সে প্রতিশোধ নেবে। এই শহরের আইন এবং প্রশাসন যখন তাকে রক্ষা করতে পারেনি, তখন সে নিজেই হবে এই শহরের সবচেয়ে বড় আইন। আরমান দেশ ছেড়ে চলে যায় ইন্ডিয়াতে। 5 বছর পর সে ফিরে এসেছে। এখন সে আর সেই নিরীহ ছেলেটি নেই। সে এখন আরমান চৌধুরী, আন্তর্জাতিক স্তরের এক ডার্ক টাইকুন। তার হাতের মুঠোয় এখন অস্ত্র, অর্থ এবং ক্ষমতা ঘুরে বেড়ায়। তার বাবার মৃত্যুর জন্য দায়ী সেই চক্রের মূল নেতা হলো ক্ষমতাধর শামসুল হক, যে এখন শহরের সবচেয়ে বড় শিল্পপতি এবং চোরা চালান চক্রের প্রধান হয়েছে। আরমানের লক্ষ্যের তালিকায় শামস রয়েছে 1 নম্বরে। আজ গভীর রাতে আরমান ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। আনুষ্ঠানিকতা শেষে সরাসরি চলে আসে তেজগাঁওয়ের একটি বিলাসবহুল সিক্রেট সেফ হাউসে। তার লোকজনের ভিড় সেখানে জমা হয়েছে। সবার চোখে মুখে আরমানকে দেখে খুশির ঝিলিক। আরমান তার পছন্দের চেয়ারে এসে বসলো। একটা সিগারেট জ্বালাতেই তার লোক এসে বলে, বস, এই সপ্তাহের মধ্যে শামসের সব রুট বন্ধ করতে হবে। শামসের রুট বন্ধ করা আমার লক্ষ্য নয় ফরহাদ, আমার লক্ষ্য হলো শামস। তাকে এমনভাবে শেষ করতে হবে যাতে তার অস্তিত্ব এই শহর থেকে মুছে যায়। আমার বাবা এবং বোনের প্রতি যে অন্যায় হয়েছে তার মূল্য তাকে দিতেই হবে। আরমানের চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। এই প্রতিশোধের জন্য সে মাফিয়া ডন হয়েছে। চোখের সামনে নগ্ন বোনের দেহ, মাথা কাটা বাবার লাশ, ওড়না প্যাঁচানো মায়ের শরীর যেন তাকে আরো হিংস্র করে তুলেছে। রাত 8টা বাজে। ঢাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বিশাল টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে ওঠে। খবর পাঠিকা গম্ভীর কণ্ঠে জানাচ্ছে, আজ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2টি লাশ উদ্ধার করে পুলিশ। লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ড চালাচ্ছে তা এখনো জানা যায়নি। গত 1 মাসে এই নিয়ে মোট 5টি লাশ পাওয়া গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে। কে বা কারা এই হত্যাকাণ্ড চালাচ্ছে তা নিয়ে তদন্ত করবে সিআইডি অফিসারেরা। এই ছিল রাত 8টার খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ। খবরটি দেখে টিভিটা বন্ধ করে হাসতে শুরু করে। মাফিয়ার জগতের আতঙ্কের নাম লর্ড কিং। এই লর্ড কিংকে তার পরিচয় কেউ জানে না। সে যেন এক ভয়ানক কালো ছায়া। সে হাসতে হাসতে বলে, মরবে, আরো অনেক মরবে, কেউ কিচ্ছুটি করতে পারবে না। সকালে অয়ন রিক্সা স্ট্যান্ডে এসে দাঁড়ায়। পরনে সাধারণ টি শার্ট এবং জিন্স, চেহারায় শান্ত ভাব, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আছে। একজন রিক্সা চালক আপন মনে গলা ছেড়ে গান গাচ্ছে। অয়ন এসে রিক্সা চালককে ডাকে, মামা যাবেন? কই যাইবেন মামা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন? হ্যাঁ যামু, কিন্তু ভাড়া কইলাম 10 টাকা বাড়াইয়া দেওয়া লাগবো। আচ্ছা চলেন তাহলে। অয়ন রিক্সায় করে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে। দুজনই নীরব।
কিছু দূর যাওয়ার পর অয়ন বলে, মামা, আপনার গানের গলা দেখি খুব ভালো। কোথা থেকে শিখলেন? আমাগো আর শেখা, সকালেই গাড়ি লইয়া বাহির হইছি, এখন পর্যন্ত একটাও ভাড়া মারি নাই। আপনি প্রথম। কেন? সকলেই তো এমন আতঙ্কে আছে, কখন কার উপরে হামলা হয় এইটাই তো কেউ কইতে পারে না, তাই কেউ ঘর থেকে বাহির হইতে চাই না। ও আচ্ছা। আচ্ছা মামা, আপনি এখানে কেন যাইতাছেন? আমি ওইখানে নতুন স্টুডেন্ট, আর আজকেই যাচ্ছি। ও ভালা, আপনি কইলাম সাবধানে থাইকেন, দিনকাল কইলাম ভালো না। ওকে মামা। অয়ন ভার্সিটিতে এসে ভাড়া মিটিয়ে দিল। চারপাশে ভালো করে তাকায় এবং এরপর ভেতরে যেতে থাকে। ভেতরে যেতে সে এক মেয়ের সাথে ধাক্কা খায়। মেয়েটি পড়ে যায়, সাথে অয়ন উঠে মেয়েটির দিকে হাত বাড়ায়। এই যে মিস, উঠুন। মেয়েটি উঠেই এক দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে থাকে। এরপর অয়নের গালে ঠাস করে চড় মেরে বলে, এই ছোট লোকের বাচ্চা, তো সাহস কি করে হয় আমাকে ধাক্কা মারার? অয়ন এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। মেয়েটি আবারও বলে, কি হলো? এই দিকে এইভাবে তাকিয়েছিস কেন? কখনো কি মেয়ে মানুষ দেখিস নেই? দেখেছি, কিন্তু তোমার মতন এত সুন্দরী দেখিনি। অয়ন মুখ চেপে ধরে। মেয়েটি রাগী দৃষ্টি নিয়ে অয়নের দিকে তাকায় এবং বলে, কি? কই কিছু না তো। এই, তোর নাম কি? আর তোকে তো মনে হয় আগে কখনো এই ভার্সিটির আশেপাশেও দেখি নাই। আপনি কি সারাক্ষণ এর দিকে ওর দিকে তাকিয়ে থাকেন নাকি? কি? আমি তাকিয়ে থাকবো কোন দুঃখে? তখনই আরেকটি মেয়ে এসে বলে, চল। এর নাবিলা জান্নাত হিয়া, বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে, যেমন রূপ তেমন অহংকার। এরপর হিয়া ক্লাসের দিকে চলে যায় আর অয়ন একটু হেড ডিনের সাথে দেখা করার জন্য অফিস রুমে যায়। তখনই রাকিব এসে অয়নকে বলে, স্যার কেমন আছেন? ভালো। আর এই দিকের কি খবর, কিছু জানতে পারলে? আর সবার সামনে স্যার ডাকার দরকার নেই। তবে জানতে পারিনি স্যার। আর আমাদের দলের এক একজন এক এক ক্লাসে আছে, তাই খুবই তাড়াতাড়ি কিছু ক্লু পেয়ে যাব ইনশাল্লাহ। আচ্ছা, এখন ক্লাসে যাও। আর শোনো, আমার নামটা যেন গোপন থাকে। ওকে স্যার। আপনাকে ক্লিন সেভে চেনাই যাচ্ছে না, শামসুল আর তাদের লোকদের খুঁজে বের করব। অয়নের কিছু বলে না। সে জোরে একটা শ্বাস নেয়। প্রতিশোধের জন্য যে আর কত কি করতে হবে। আরমান থেকে অয়ন হয়েছে, নাম চেহারার পরিচয় সব পাল্টে সে এসেছে এখানে। ক্লাস শুরুর ঘন্টা বাজার পর অয়ন ক্লাসে যায়। অয়নকে দেখে হিয়া যেন আকাশ থেকে পড়েছে। অয়ন গিয়ে নিজের মতো করে বসলো। কিছু সময় স্যার এসে ক্লাস নিতে শুরু করে। হিয়ার পেছনে একটা ছেলে বসেছে। সে হিয়ার কোমরে হাত দেয়। হিয়া চিৎকার করে বলে, স্যার, নয়ন আমার গায়ে বাজেভাবে হাত দেয়। কি? নয়ন, এসব কি? সব মিথ্যা কথা স্যার, ও সব সময় সবার সাথে ঝামেলা করে। স্যার, মেয়েটা সত্য বলছে। অয়নের কথা শুনে নয়নদের স্যার মার দেয়। তারপর ক্লাস থেকে বের করে দেয় তাকে। হিয়া অবাক হয়ে তাকিয়ে থাকে অয়নের দিকে। ছেলেটা এভাবে হেল্প করবে ভাবেনি। এরপর একে একে সব কটি ক্লাস শেষ করে অয়ন বাইরে আসে। ঠিক তখনই পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ যেন ডাক দেয়। পিছনে ঘুরে তাকিয়ে অয়ন দেখে হিয়া দাঁড়িয়ে আছে। এই যে মিস্টার, শুনছেন? জি, কিছু বলবেন? সরি, সাথে ধন্যবাদ আপনাকে। কিসের জন্য ধন্যবাদ? আপনি আমাকে হেল্প করেছেন। ওটা ছিল শুধু আমার কর্তব্য। আপনার বদলে অন্য কোনো মেয়ে থাকলেও আমি তাকেও সাহায্য করতাম। ও আচ্ছা, আপনার নামটা বলবেন? অয়ন আহমেদ। ওকে বাই। এরপর অয়ন আর তার বাইক নিয়ে কলেজ থেকে বাসার দিকে ফিরে। হঠাৎ সে দেখে রাস্তায় কয়েকজন ছেলে মিলে একটি ছেলেকে মারছে। অয়ন তাদের কাছে এসে বাইক থামায় এবং বলতে শুরু করে, ভাই, আপনারা ছেলেটাকে মারছেন কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? জি, দিতে হবে। ভালো ভালো বলছি, যেখানে যাচ্ছিস সেখানে যা, নয়তো এর সাথে সাথে তোকেও হাসপাতাল পাঠাবো। অয়ন এরপর তার বাসার দিকে রওনা দেয়। কিছু দূর গিয়ে বাইকটা থামিয়ে একটি আননোন নাম্বারে ফোন দেয়। রিং হচ্ছে, রিসিভ করতেই ওদিক থেকে ভেসে আসে, আসসালামু আলাইকুম ভাই। সিয়াম, কলেজের রাস্তার মোড়ে একটা ছেলেকে কয়েকজন মিলে মারছে। তুমি ওই ছেলেদের মেরে হাসপাতালে পাঠাও,
আর মার খাওয়া ছেলেটাকে তার বাসায় পৌঁছে দিয়ে আসবে। ওকে ভাই। অয়ন ফোনটা রেখে বাইক নিয়ে বাড়িতে আসে। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে এসে দেখে তার আম্মু ও নীলা বসে আছে। এরা অয়নের পালিত মা বোন, মানে আরমানের মা বোন, আরমানের বাবার বন্ধুর পরিবারেরা। আরমানের পরিবারকে খুনিরা খুন করে চলে যায়, আরমানকেও মেরে চলে যায়। এরপর এই পরিবারের সবাই আরমানকে নিয়ে ইন্ডিয়াতে চলে আসে। প্রায় 5-7 বছর পর ওরা ফিরেছে এখানে। আরমানের অয়ন নামটা এই পরিবারের মানুষেরাই দিয়েছে, তাই এখানে থাকা সবাই অয়নের কাছে আপনজন। অয়নকে দেখে তার আম্মু বলে, অয়ন, নতুন ভার্সিটির ক্লাস কেমন হলো? ওকে, দিচ্ছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে অয়ন তার রুমে গিয়ে একটু ঘুম দেয়। হঠাৎ ফোনের রিংয়ের শব্দে তার ঘুম ভাঙে। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, আসসালামু আলাইকুম ভাই। ভাই, দেশে কয়েকজন উপর লেভেলের লোক অবৈধভাবে অস্ত্র পাচার সহ নারী ও শিশু পাচার করে। সবার বস মাহিন, মনে আছে ভাই? আপনি বলেছিলেন মাহিন আপনার বোনের বুকে। ওকে ভাই। এরপর অয়ন ফোনটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে একটু বাইরে আসে। ঠিক তখনই পেছন থেকে নীলা ডাক দেয়, এই তো একটু বাইরে যাব। ভাইয়া, এখানে এসে তো কোথাও ঘুরতে বের হয়নি, চলো না কালকে কোথাও থেকে ঘুরে আসি। না, এখন আর ঘোরার সময় নেই, কালকে ভার্সিটিতে ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। প্লিজ ভাইয়া, না করো না। অত করে যখন বলছিস তবে ঠিক আছে, কালকে বিকালে ঘুরতে বের হব। ধন্যবাদ আমার সোনা ভাইয়া। এরপর অয়ন বাইরে বের হলো। একা একা অন্য মনস্ক হয়ে হাঁটছে আর গুনগুন করে গান গাইছে। হঠাৎ একটি দামি গাড়ি এসে অয়নের সামনে দাঁড়ায়। এই গাড়ি থেকে হিয়া বের হয়ে বলে, আপনি একে কি করেন? সামনেই আমার বাসা, এখন বাইরে একটু হাওয়া খাচ্ছি। ও, কালকে দেখা হবে, বাই। ওকে বাই। এরপর হিয়া চলে যায়। অয়নও বাইরে একটু ঘোরাঘুরি করে বাসায় গিয়ে বই নিয়ে পড়তে বসে। রাত 9টায় নীলা এসে খাবার খাওয়ার জন্য ডেকে যায়। অয়নও বই রেখে রুম থেকে বের হয়ে খাবার টেবিলে গিয়ে বসে। দেখে আব্বু আম্মু ও নীলাও বসে আছে। আম্মু উঠে খাবার বেড়ে দিল। অয়ন, বড় তো হয়েছ, এবার নিশ্চয়ই পরিবারের সাথে থাকবে। প্রায় 10 বছর আগের সব ভুলে তুমি যে আবার স্বাভাবিক আছো, এটাই অনেক। পরিবারের সাথে থাকো নিশ্চয়। এবার বেড়াতে আসোনি, বারবার আসো আবার চলে যাও শহর থেকে। বুঝি না কি কি যে করো তুমি। চিন্তা নাই বাবা, আমি থাকবো এখন থেকে। তোমাদেরকে মা বাবা ডেকেছি, তোমাদের কথা কি ফেলতে পারি? বিজনেস সামলাবে, অনার্সটা কমপ্লিট করছো এখানে, কেন বুঝি না। দেশের বাইরে তো ভালো সুবিধা ছিল। পরে বলবো। অয়ন খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ পড়াশোনা করে মাঝরাতে বের হয়। শেষ রাতে ফিরে এসে ঘুমিয়ে পড়ে সে। সকালে নীলার ডাকে তার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বের হতেই দেখে আব্বু আম্মু ও নীলা সবাই টিভি দেখছে। অয়ন ওখানে গিয়ে বলে ওঠে, কি ব্যাপার, আজ সবার মনোযোগ টিভির দিকে যে? ভাইয়া, টিভিতে যে নিউজ দিয়েছে সেটা দেখ। তারপর অয়ন টিভির নিউজটি দেখে। কাল রাতে কারা যেন বাংলাদেশের সবচেয়ে বড় 4 জন টপ বিজনেসম্যানদেরকে বিশ্রীভাবে মেরে দিয়েছে। সাথে তাদের নেতা মাহিনও আছে। অয়ন আম্মুকে বলে, আম্মু, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। ঠিক আছে, তবে ভালোভাবে চলাফেরা করিস। আজকাল যে দেশে কি হচ্ছে। ওকে। এরপর অয়ন বাসার বাইরে আসে। চারদিকে কেমন যেন কোলাহল হচ্ছে। রাস্তায় মাঠে ঘাটে যেখানেই যাচ্ছে সেখানেই আলোচনা হচ্ছে কে 4 জন টপ বিজনেসম্যানকে মেরে ফেলতে পারে। অয়ন হাঁটতে হাঁটতে একটি চায়ের দোকানে গিয়ে বসে। ওখানে আরো কয়েকজন লোকও আছে। অয়ন দোকানদারের কাছে থেকে 1 কাপ চা নিয়ে যেই চায়ের কাপে মুখ দিবে অমনি টিভিতে নিউজ আসছে 4 জন টপ বিজনেসম্যানকে খুন করেছে গ্যাংস্টার আরমান। এই নিউজটা শোনার সাথে সাথে অয়ন লক্ষ্য করেন তার আশেপাশে লোকদের সবার মুখে একটা ভয়ের ছাপ। এরপর অয়ন চা খেয়ে বিল দিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে ঢুকে সে একটি কম দামি প্যান্ট ও একটি লাল গেঞ্জি পরে ক্লাসের বই খাতাগুলো ব্যাগে ভরে বাইক নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 10 মিনিটের মধ্যে কলেজে পৌঁছে বাইক পার্ক করে অয়ন তার ক্লাসরুমের দিকে যাচ্ছে।
হঠাৎ পিছন থেকে কে যেন ডাক দেয়। ওই লাল গেঞ্জি। পিছনে তাকিয়ে অয়ন দেখে শহীদ মিনারের পাশে কয়েকটি ছেলে বসে আছে। অয়ন আসে সেখানে। তারা কেন অয়নকে ডাকবে? অয়ন তো তাদের চেনে না, তাই সে আবার ক্লাসের দিকে যেতে চায়। অমনি ওখান থেকে একটা ছেলে বলে ওঠে, ওই শালা লাল গেঞ্জি, কই যাচ্ছিস? আপনারা কি আমাকে বলছেন? ওই শালা, তুই ছাড়া এখানে লাল গেঞ্জি পরা কে আছে যে তাকে আমরা ডাকবো? ও কিছু বলবেন? এদিকে আয়। অয়ন ধীরে ধীরে ওই ছেলেগুলোর কাছে যায়। ভাই কিছু বলবেন? তোর নাম কি রে? এখানে তো নতুন মনে হচ্ছে। কালকে শুনলাম ছোট ভাই নয়নের সাথে ঝামেলা করছিস। জি, সে বেয়াদবি করেছিল। ও, আমাদের চিনিস? আমরা কারা? না ভাই, আপনাদের তো আগে কখনো দেখিনি। শোন, আমরা হচ্ছি গ্যাংস্টার, আরমানের মাফিয়া গ্যাংয়ের লোক। আমরা বাইয়ের আন্ডারে কাজ করি। এখানে সবাই আমাদের ভয় পায়। আমরা যা বলবো আজ থেকে তা করবি, না হলে তোকে উপরে ফাটিয়ে দেব। জি ভাই। যা, দোকান থেকে আমাদের জন্য 5টা সিগারেট নিয়ে আয় তো। আমার কাছে তো কোনো টাকা নেই। জানি তোর মতো ফকিরের কাছে টাকা না থাকারই কথা। এই নে টাকা, আমাদের জন্য বেনসন সিগারেট নিয়ে আসবি। জি ভাই। এই বলে টাকা দিয়ে অয়ন দোকানের দিকে চলে। আর মনে মনে ভাবে, ওরা যদি তার আসল পরিচয় জানতো তাহলে এই মুহূর্তের প্যান্ট নষ্ট করে ফেলতো। হায় রে মানুষ, নিজের সামান্য ক্ষমতার অপব্যবহার করছে। জানে না ক্ষমতার অপব্যবহার করে এরা আরও কত মানুষের সাথে খারাপ ব্যবহার করে। এদের জন্যই আজকে মানুষ আরমান মালিক মাফিয়া গ্যাংকে খারাপ বলে। আগে অয়নের তার নিজের উদ্দেশ্যটা পূরণ হোক, তারপর সে ওদের ব্যবস্থা করবে। ভাবতে ভাবতে অয়ন দোকানের সামনে চলে আসে। দোকান থেকে সিগারেট নেওয়ার সময় ভার্সিটির ডিন তাকে সিগারেট নিতে দেখে ফেলে, কিন্তু তিনি তো অয়নকে কিছুই বলেন না। যাই হোক, অয়ন সিগারেটগুলো নিয়ে ছেলেগুলোর সামনে যায়, গিয়ে বলে, এই নিন ভাই তোমাদের সিগারেট। ঠিক তখনই ওখান থেকে একটা ছেলে বলে ওঠে, শুনলেন রাজু ভাই, এই শালা আপনাকে তুই করে বলছে। সরি ভাই, ভুল করে মুখ থেকে বের হয়ে গেছে। যেহেতু ভুল করে ফেলছিস তাহলে তো ভুলের মাসুল দিতে হবে। কিরে, তোরা কি বলিস? এই বলে সবাই হো হো করে হেসে দেয়। অয়ন মাথা নিচু করে বলে, প্লিজ ভাই, এবারের মতো মাফ করে দিন, আর কখনো এরকম ভুল হবে না। এই ভুলের কোনো মাফ নেই, তোকে শাস্তি পেতেই হবে। ওই তালিমুল, বলতো এই শালাকে কি শাস্তি দেওয়া যায়? ভাই, আমাদের সবার জুতোয় ময়লা লেগে আছে। বুঝছিস তুই কি বলতে চাস? ওই এখন তুই আমাদের সবার জুতা পরিষ্কার করে দিবি। কিন্তু ভাই, কি দিয়ে পরিষ্কার করব? কেন, তোর ওই লাল গেঞ্জিটা দিয়ে। কিন্তু ভাই, গেঞ্জিটাতে তো ময়লা লেগে যাবে। তোর ওই ফকিন্নি গেঞ্জি ময়লা পরিষ্কার করার জন্য, গায়ে দেওয়ার জন্য না। হা হা হা। সবাই হো 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 করে হেসে দেয়। অন্য একটি ছেলে বলে ওঠে, নে তাড়াতাড়ি পরিষ্কার করে দে। অয়ন আর কি করবে? এখানে মারামারি করা ঠিক হবে না। ইতিমধ্যেই সকল ছাত্র ছাত্রী ও শিক্ষক বৃন্দু সবাই তাদের সামনে এসে যায়, কিন্তু কেউ কিছু করতে পারে না, কারণ রাজুরা হলো মাফিয়ার লোক। সবাই ওদের ভয় পায়। অয়ন আস্তে আস্তে তার গেঞ্জিটা খোলে। সবার সামনে গেঞ্জিটা খোলাটা লজ্জার বিষয়, কিন্তু কিছু করার নেই। গেঞ্জিটা খুলে ফেলে অয়ন, গা অনাবৃত হয়ে যায়। গেঞ্জির নিচে কোনো শর্ট গেঞ্জিও সে পরেনি। অয়ন মাটিতে বসে মাথা নিচু করে রাজু নামের ছেলেটির পায়ের জুতো পরিষ্কার করছে। হঠাৎ ভুলবশত অয়নের হাতটা রাজুর প্যান্টে একটু লেগে যায়। তখনই রাজু তার পা দিয়ে সজোরে অয়নের বুকে একটা লাথি মারে। অয়ন সিটকে কিছুটা দূরে পড়ে যায়। রাজু বলতে থাকে, ওই শালা, তোর কত বড় সাহস! তুই তোর ওই নোংরা হাতটা আমার প্যান্টে লাগাস? ভুল হয়েছে ভাই, এবারের মতো মাফ করে দিন। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওই তালিমুল, তোরা কি দেখছিস? মার ওই শালাকে। এই কথা বলার সাথে সাথে ওরা কয়েকটা লাথি নিয়ে এসে অয়নকে এলোপাথারি মারতে থাকে। অয়ন এদেরকে অনেক আকুতি মিনতি করে, কিন্তু ওরা তাকে ছাড়ে না, মেরেই চলে। অয়নের পুরো শরীর ব্যথায় ভরে যায়, সাথে শরীর দিয়েও রক্তও ঝরে। হঠাৎ একটা মেলি কণ্ঠ অয়নের কানে ভেসে আসে, অয়ন, অয়ন, ওই তোরা অয়নকে মারছিস কেন? কণ্ঠটা কেমন যেন চেনা চেনা লাগে, ঠিক মনে করতে পারে না অয়ন। আর এদিকে তার চোখ দুটো কেমন যেন বন্ধ হয়ে আসে, আর কিছু মনে নেই।
হঠাৎ যখন অয়ন চোখ খোলে তখন নিজেকে আবিষ্কার করে একটি রুমের ভেতরে। সারা শরীরে তার প্রচণ্ড ব্যথার কারণে মাথা কোনো দিকে ঘোরাতে পারছে না। তবু একটু কষ্ট করে মাথা ঘোরাতেই একটা মেয়েলি কণ্ঠে কেউ যেন বলতে থাকে, এই আপনি কি করছেন? আপনি এখন অনেকটা অসুস্থ, এখন বিশ্রাম নিন। মেয়েটির দিকে তাকিয়ে অয়ন দেখে, আরে এ তো হিয়া, সে এখানে কি করছে? আর অয়নই বা এখানে কি করে এলো? তাকে তো কলেজের ছেলেগুলো মারছিল। কেমন যেন সব গুলিয়ে যায়, কিছুই মনে পড়ে না। অয়ন তখনই হিয়ার কাছে একটি প্রশ্ন করে, আচ্ছা, আমি এখানে কি করে এলাম? আমি যখন কলেজের গেট দিয়ে ঢুকি তখন দেখলাম শহীদ মিনারের পাশে কেমন যেন লোকের ভিড় জমেছে। আমি তাড়াতাড়ি ওখানে যাই, গিয়ে দেখলাম রাজু ভাইয়া সহ আরো কয়েকজন ছেলে আপনাকে মারছে। তখনই আমি ওদের বাধা দেই। আপনার দিকে তাকিয়ে দেখি আপনি জ্ঞান হারিয়েছেন, তাই তাড়াতাড়ি আপনাকে হাসপাতালে নিয়ে আসি। ও, ধন্যবাদ আপনাকে। এটা তো আমার কর্তব্য, সেদিন আপনিও আমাকে বাঁচিয়েছিলেন। আচ্ছা, সবাই তো রাজুকে ভয় পায়, আপনি ওর কাছ থেকে কিভাবে আমাকে এখানে আনলেন? আসলে রাজু আমার বড় ভাই, তাই ও আমার কথায় আপনাকে ছেড়ে দিয়েছে। ও, এবার বুঝলাম। আপনার জন্য খাবার নিয়ে এসেছি, খাবার খেয়ে কথা হবে। হিয়া খাবার বেড়ে দেয়। ক্ষুধার চোটে অয়ন সব খাবার শেষ করে। খাওয়া দাওয়া শেষে হিয়া বলতে থাকে, আচ্ছা, আপনার আব্বু বা আম্মুর নাম্বারটা দিন, ওরা আসলে আপনাকে বাড়িতে নিয়ে যেতে পারবে। লাগবে না, আপনি চলে যান, আমি ওদের ফোন দিয়ে বলে দেব। ওরা আগে আসুক, তারপর আমি এখান থেকে যাব। শুধু শুধু আমার জন্য কষ্ট করার প্রয়োজন নেই, আমি বলছি তো, ওরা আমাকে এসে নিয়ে যাবে। ওকে, আর হ্যাঁ, আমার ভাইয়ের থেকে একটু দূরে দূরে থাকবেন, ওর উপর বিশ্বাস নেই, কখন যে কাকে কি করে বসে। ঠিক আছে। অতঃপর হিয়া চলে যায়। অয়ন তার ফোনটা বের করে একটা আননোন নাম্বারে ফোন করে। রিং হচ্ছে, ধরতেই ওদিক থেকে, হ্যালো ভাই, কি কাজ ভাই বলেন, আপনার জন্য আমি জীবন দিতে রাজি। জি ভাই, 1 ঘন্টা পর জানাচ্ছি। ভাই, এই নাম্বারটা কোনো আইডি দিয়ে খোলা হয়নি, এই নাম্বারের লোকেশন পাওয়া যাচ্ছে না, তবে অন্যভাবে চেষ্টা করছি। ভাই কেমন আছেন? ভালোই আছি। মামুন, তুমি তাড়াতাড়ি এই ঠিকানায় হাসপাতালে আসো। হাসপাতালে কেন ভাই, কিছু হয়েছে কি? তেমন কিছু না, তুমি তাড়াতাড়ি আসো। এই বলে ফোনটা কেটে দিয়ে অয়ন হাসপাতালের বেডে শুয়ে আছে আর হিয়ার কথা ভাবছে। মেয়েটি দেখতে যেমন সুন্দর, তার চেয়েও মনটাও অনেক সুন্দর। মেয়েটি হাসি দিলে তার কেমন যেন ভালো লাগা ফিল হয়। প্রায় 10 মিনিটের মধ্যে মামুন অয়নের কাছে আসে আর তার হাতে পায়ে ব্যান্ডেজ দেখে সে বলতে থাকে, ভাই এসব কি করে হলো? কিছুই হয় নাই, ওই একটু চোট পেয়েছি। না ভাই, আপনি মিথ্যা বলছেন। কে আপনার এই অবস্থা করেছে শুধু তার নামটা বলেন। মামুন, ইচ্ছা করলে আমি ওই মুহূর্তে তাকে মারতে পারতাম, কিন্তু মারিনি, কারণ আমি এখানে যে কাজের জন্য এসেছি সে কাজটা সফল না হওয়া পর্যন্ত ওদের মারব না। ও মামুন, আমাকে আমার বাড়ি পৌঁছে দিয়ে আসো। জি ভাই। মামুন অয়নকে বেড থেকে উঠিয়ে নিয়ে গাড়িতে বসায়, তারপর গাড়ি চালাতে শুরু করে। প্রায় 15 মিনিটের মধ্যে গাড়ি এসে অয়নের বাসার সামনে দাঁড়ায়। মামুন অয়নের একটা হাত ধরে তাকে বাসায় নিয়ে যায়। আম্মু তাকে দেখা মাত্রই তার কাছে ছুটে আসে আর বলতে থাকে, অয়ন, তোর কি হয়েছে বাবা? তেমন কিছু না, বাইক থেকে পড়ে গিয়ে একটু চোট পেয়েছি। ভালোভাবে দেখে চালাতে পারিস না? চল রুমে চল। মামুন অয়নকে নিয়ে তার রুমে যায় আর তাকে তার বিছানায় শুয়ে দেয়। অয়ন আম্মুকে বলে, আম্মু, একটু পানি নিয়ে আসো, খুব তৃষ্ণা পেয়েছে। আম্মু পানি আনতে যায়, সাথে সাথে অয়ন মামুনকে বলে, মামুন, আমার বাইকটা ভার্সিটিতে আছে, বাইকটা নিয়ে এসে আমার বাড়ির বাইরে রেখে তুমি চলে যাবে। ঠিক আছে ভাই। এই বলে মামুন অয়নের রুম থেকে বেরিয়ে চলে যায়। এদিকে আম্মু এসে তাকে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, অয়ন, এখানে থাকা ছেলেটা কই গেল? আসলে আম্মু, ওর নাকি অনেক কাজ আছে, তাই চলে গেছে। তোর কি কোনো দিন আক্কেল জ্ঞান হবে না? ছেলেটা তোর এত বড় উপকার করলো, তুই তাকে না খেয়ে যেতে দিলি? বলছি তো, ও বলল ওর নাকি অনেক তাড়া আছে তাই চলে গেল। তাছাড়া ও তো হলো আমার ক্লাস ফ্রেন্ড। ও, এখন রেস্ট নে। তারপর আম্মু অয়নের রুম থেকে বেরিয়ে যায়। এদিকে অয়ন বিছানায় শুয়ে শুয়ে ভাবে, মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে।
ক্ষমতা দেখিয়ে কিভাবে গরিব বা অসহায় লোকদের সাথে এতটা নিচু কাজ করতে পারে ভাবতেই যেন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। অতঃপর রাতে খাওয়া দাওয়া করে আব্বু আম্মু ও নীলার সাথে আড্ডা দিয়ে সে ঘুমিয়ে পড়ে। এভাবে কেটে যায় 3টে দিন। এখন অয়ন অনেকটা সুস্থ, তাই সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে, ঢিলা ঢালা প্যান্ট শার্ট ও মোটা ফ্রেমের চশমা পরে কলেজের ব্যাগটা নিয়ে বাইকে উঠে কলেজের দিকে রওনা দেয়। প্রায় 10 মিনিটের মধ্যে কলেজে পৌঁছে বাইক পার্ক করে ক্লাসরুমের দিকে যাচ্ছে। তার চোখ পড়ে সামনের শহীদ মিনারের দিকে। শহীদ মিনারের পাশে দেখতে পায় রাজু ও তার লোকেরা বসে আড্ডা দিচ্ছে। অয়ন ওদের দেখেও না দেখার ভান করে, মাথা নিচু করে তার ক্লাসরুমের দিকে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কে যেন তার নাম ধরে ডাক দেয়। পেছনে ঘুরতেই দেখে রাজুর ডানে থাকা একটি লোক, ওর নাম তালিমুল। কিন্তু ওরা তার নাম কি করে জানে? হয়তো কোথা থেকে শুনেছে। ওই শালা খ্যাত নয়? জি ভাই, আমাকে বলছেন? তুই ছাড়া কি এখানে আর কেউ আছে? এইদিকে আয়। জি ভাই, যাচ্ছি। এই বলে অয়ন অলস পায়ে এগিয়ে যায় ওদের কাছে আর বলতে থাকে, কিছু বলবেন ভাই? আমি ওই মেয়েটাকে ভালোবাসি, কিন্তু ওকে বলতে পারছি না। এটা একটা লাভ লেটার। ওই মেয়েটাকে গিয়ে দিয়ে আসবি, বুঝেছিস? না ভাই, আমি দিতে পারবো না। আপনার জিনিস আপনি দিয়ে আসেন। আপনি দিলে হয়তো মেয়েটা বেশি খুশি হবে। ওই, তুই কি বললি? দিতে পারবি না? তুই দিবি না, তোর বাবা দেবে। এই কথা বলা মাত্রই ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড়ের শব্দ শোনা যায়। থাপ্পড়টা কাকে মারে? অয়নকে নয়, তালিমুলকে মারে। কে মেরেছে? কার এত বড় সাহস যে তালিমুলের গায়ে হাত দেবে? সে আর কেউ নয়, সে হলো হিয়া। তখনই হিয়া বলতে শুরু করে, ওই, তোরা কি চাস বলতো? তোরা নিজেও পড়াশোনা করতে পারবি না, আর অন্যকেও কি পড়াশোনা করতে দিবে না? তখনই রাজু মানে হিয়ার ভাই বলে ওঠে, হিয়া, তুই এখানে কেন? তুই ক্লাসে যা। যাব, তবে একা যাব না, অয়নকে সাথে নিয়ে যাব। ওই খ্যাতটার সাথে তোর কি সম্পর্ক যে ওকে কিছু করলে তোর চলে? মানুষের সাহায্য করতে কোনো সম্পর্কের প্রয়োজন হয় না। আর হ্যাঁ, কোনোদিন যদি অয়নের দিকে তাকাস তো ওদের যে কি করব সেটা আমি নিজেই জানি না। এই কথা বলে হিয়া অয়নের বাম হাতটা শক্ত করে ধরে ক্লাসের দিকে নিয়ে যেতে থাকে। অয়ন বোকার মতো হিয়ার মুখের দিকে তাকিয়ে হাঁটতে থাকে। ক্লাসে এসে হিয়া অয়নের হাতটা ছেড়ে দিয়ে বলতে শুরু করে, তুমি এই পোশাকে কলেজে এসেছো কেন? তোমার অন্য কোনো পোশাক নেই? অয়ন আবারও অবাক হয়ে হিয়ার মুখের দিকে তাকিয়ে থাকে, কারণ হিয়ার অদ্ভুত অদ্ভুত কথা ও কাজকর্মগুলো তাকেই ভাবায়। এখন আপনি থেকে তুমি বলছে। অয়ন তার ভাবনাধারায় ইতি ঘটিয়ে হিয়া আবারও বলতে থাকে, এত কি ভাবছো অয়ন? তোমাকে কিছু প্রশ্ন করেছি। না, কিছু না। আসলে আমার ভালো ভালো পোশাক আছে, তবু এই পোশাক পরতে আমার অনেক ভালো লাগে, কারণ এই পোশাক পরলে আমি গরিব দরিদ্র মানুষের অনুভূতিগুলো নিজের মাঝে খুঁজে পাই। আর কোনোদিন এই পোশাক পরে কলেজে আসবে না। অয়ন হিয়ার কথায় মাথা নাড়ে। এরপর তারা নিজের নিজের সিটে গিয়ে বসে। স্যার ক্লাসে এসে অয়নের দিকে তাকিয়ে ক্লাস করাতে থাকে। একে একে সবগুলো ক্লাস শেষ করে অয়ন হিয়ার কাছ থেকে বিদায় নিয়ে বাইকে বের হয়। তার বাইকের দিকে যাচ্ছে, হঠাৎ তালিমুল তার সামনে এসে বলতে শুরু করে, তোর জন্য আজকে রাজু ভাইয়ের বোন আমাকে থাপ্পড় মেরেছে, তোকে আমি দেখে নিব। সেই দিন তো শুধু তোকে লাঠি দিয়ে একটু মেরেছিলাম, কিন্তু এরপর যে কি করব সেটা একমাত্র ওপরওয়ালাই জানে। এই বলে তালিমুল চলে যেতে থাকে। আর এদিকে অয়ন একটা রহস্যময় মুচকি হাসি দেয়। এই রহস্যময় হাসির মানে যে কেউ জানে না। অতঃপর অয়ন বাইকের কাছে যায়, বাইকে চড়ে বাসার দিকে রওনা হয়। প্রায় 10 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে সে একটা ঘুম দেয়। হঠাৎ কারো চিৎকারে অয়নের ঘুম ভাঙে। তাকিয়ে দেখে নীলা। ওই, ভ্যা ভ্যা করে চিল্লাচ্ছিস কেন? তোমাকে কতক্ষণ ধরে ডাকছি, তুমি তো নাক ডেকে শুধু ঘুমাও। কেন, কি হয়েছে? ডাকছিস কেন? আম্মু তোমাকে বাজারে যেতে বললো, বাজার করে নিয়ে আসতে। আম্মুকে বল আব্বুকে ফোন করে বলতে যেন বাজার করে নিয়ে আসে। আব্বুর ফিরতে দেরি হবে, তাই তো তোমাকে যেতে বললো। ধুর, ভালো লাগে না। এই বলে অয়ন বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে। আম্মুর থেকে কিছু টাকা ও বাজারের ব্যাগটা নিয়ে হেঁটে বাজারের দিকে রওনা দেয়, কারণ তাদের বাসা থেকে বাজার যেতে মাত্র কয়েক মিনিট লাগে।
ফোনে গান শুনতে শুনতে সে জোরে জোরে পা চালিয়ে বাজার যেতে থাকে। বাজারে গিয়ে বাজার করে। ব্যাগ ভর্তি হয়ে গেছে। ব্যাগটা অনেক ভারী হয়েছে। ব্যাগটা হাতে নিয়ে পা চালাতে থাকে। হঠাৎ অয়নের কেমন যেন মনে হয় কেউ হয়তো তাকে পিছন থেকে অনুসরণ করছে। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। হয়তো তার মনের ভুল হবে। ফোনে তাকিয়ে দেখে 7:24 বেজেছে। তাই আবার হাঁটতে থাকে। অনেক ঠান্ডা পড়েছে, শীতকাল আসতে চলেছে তো তাই। অনেক অন্ধকার নেমেছে। চারদিকে জোনাকি পোকার আনাগোনা আর ঝিঝি পোকার কোলাহল। আকাশে তাকিয়ে দেখে চাঁদের কোনো দেখা নেই, কিন্তু তারাগুলো কেমন যেন চিকচিক করছে। আর অয়নের পা চলছে তার বাসার দিকে। হঠাৎ কে যেন পেছন থেকে এসে তার মুখে রুমাল চেপে ধরে। তখনই তার হাত থেকে বাজারের ব্যাগটি পড়ে যায়। কেমন যেন তার শরীর দুর্বল হতে শুরু করে আর চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করে। আর তার কিছু মনে নেই। যখন চোখ খোলে তখন নিজেকে একটা অন্ধকার কুটকুটে ঘরে চেয়ারের সাথে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। মাথাটা কেমন যেন ঘুরছে আর ভো ভো করছে। সামনে তাকিয়ে দেখে 5 থেকে 6 জন লোক তার দিকে তাকিয়ে আছে। তখনই একজন লোক বলতে শুরু করে, কিরে শালা, এখন কেমন লাগছে? তখন তো রাজু ভাইয়ের বোনের হাত ধরে চলে গিয়েছিস, এখন কার হাত ধরে যাবি? আওয়াজটা কেমন যেন চেনা চেনা লাগে। আরে এই তো মনে হয় তালিমুল। অয়ন তখনই বলতে থাকে, ভাই, আমি তো আপনাদের কোনো ক্ষতি করি নাই, তবে কেন আপনারা আমার পিছনে পড়ে আছেন? চুপ কর শালা, তুই আমার অনেক বড় ক্ষতি করেছিস। তোর জন্য আজ আমাকে রাজু ভাইয়ের বোনের হাতে থাপ্পড় খেতে হয়েছে। তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কি দেখছেন মকসুদ ভাই, গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দেন। তখনই মকসেদ নামের ছেলেটি বলতে থাকে, আমি যাকে মেরে ফেলি আমার চেহারাটা একটাবার তাকে দেখিয়ে মারি, যেন মরার আগে সে জানতে পারে যে তাকে কে মেরেছে। এই বলে লাইট অন করা মাত্রই মকসেদের হাত থেকে পিস্তলটা নিচে পড়ে যায়। মকসেদ দৌড়ে এসে অয়নের বাঁধনগুলো খুলে দেয়। অয়নের পায়ে পড়ে বলতে থাকে, ভাই আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম ভুল হবে না, প্লিজ ভাই। মকসেদের এরকম আচরণ দেখে তালিমুন সহ তার সঙ্গীরা সবাই অবাক হয়। কারণ মকসেদের মতো একটা বড় মাফিয়া সামান্য একটা গরিব খ্যাত ছেলের পায়ে পড়ে ক্ষমা চাচ্ছে। তখনই তালিমুন বলতে থাকে, মকসেদ ভাই, আপনি কেন এই খ্যাতটার পায়ে পড়ে ক্ষমা চাচ্ছেন? ওই শালা চুপ কর, যদি প্রাণে বাঁচতে চাস তবে ভাইয়ের পা ধরে ক্ষমা চেয়ে নে। কেউ ওর কাছ থেকে ক্ষমা চাইতে হবে? যার ক্ষমতাতে আমার আর চলি, যার একটা ইশারায় ও একটি দেশ ধ্বংস হতে পারে। ইনি হচ্ছেন সেই এম গ্যাংস্টার, পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং। এই কথা বলার সাথে সাথে তালিমুল, রাজু সহ ওখানকার সবাই এসে অয়নের পায়ে পড়ে বলতে থাকে, ভাই আমরা ভুল করছি, আমাদের ক্ষমা করে দিন, আর জীবনেও এরকম ভুল হবে না। অয়ন 1 পা 2 পা করে এগিয়ে যায়। মাটিতে থাকা মকসেদের রাইফেলটা হাতে নেয়। একটা রহস্যময় মুচকি হাসি দিয়ে ঠাস ঠাস করে মকসেদ বাদে ওদের সবাইকে গুলি করে উপরে পাঠিয়ে দেয়। এরপর মকসেদকে বলে, মকসেদ, তোমাকে আমি বিশ্বাস করে ক্ষমতা দিয়ে এই শহরের দায়িত্বে রেখেছিলাম, আর তুমি কি না এই ক্ষমতার অপব্যবহার করছো? ছি ছি। প্লিজ ভাই এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। ভাই আপনাকে গাড়িতে করে আপনার পাশে পৌঁছে দিয়ে আসি। আগে বাজারে চলো। এই বলে অয়ন মকসেদের গাড়িতে করে বাজারে যায়। বাজারের ব্যাগ কিনে নিয়ে বাজার করে। তার বাসার সামনে গিয়ে গাড়ি থেকে নেমে মকসেদকে বলে, ওই লাশগুলোর বুকের উপরে আমার টাইটেল লিখে দিয়ে ভার্সিটির মাঠে ফেলে দিয়ে আসবে। জি ভাই, কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবেন। ওকে। এই বলে বাজারে ব্যাগটা নিয়ে বাসার ভেতরে ঢোকা মাত্রই আম্মু বলতে থাকে, তোর বাজার করতে কতক্ষণ লাগে আর তুই ফোন ধরছিস না কেন? আসলে বাজারে আমার এক ক্লাস ফ্রেন্ডের সাথে দেখা হয়, তাই ওর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, আর ফোনটা সাইলেন্ট করা ছিল। ও। সকাল 7টায় অয়নের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার রুম থেকে বেরিয়ে দেখে আব্বু, আম্মু ও নীলা বসে টিভি দেখছে। অয়ন ওদের কাছে গিয়ে বলতে থাকে, আজকেও সবাই টিভি দেখছো? ভাইয়া, তোমার ভার্সিটির 4 জন লোক খুন হয়েছে। জানিস কে খুন করেছে? কে খুন করেছে? আন্ডারওয়ার্ল্ডের কিং এম গ্যাংস্টার। ও। অয়ন, সাবধানে চলাফেরা করিস বাবা। তোর মা, বাবা, বোন আর আমার নিজের ছেলে ছিল, মানে তোর ভাইয়ের মতো তোকেও আমরা হারাতে চাই না।
ঠিক আছে আম্মু। এই বলে অয়ন একটু বাইরে বের হয়, কিন্তু বাইরে বেশ কোলাহল হচ্ছে। সবাই বলাবলি করছে এম গ্যাংস্টার কেন কয়েকজন টপ বিজনেসম্যানদের মারার পর এই 4 জন লোককে মারলো। আসলে সে কি চায়, আর এই গ্যাংস্টার কে? অপরদিকে হিয়া নিজের ভাইয়ের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। হিয়া নিজের ভাইয়ের লাশ নিজের চোখে দেখবে সে কল্পনাতেও ভেবে দেখেনি। রাজু খারাপ হলেও সে হিয়ার আপন ভাই, তার প্রতি কিছু মায়া মমতা ও টান থাকবেই। হিয়া কান্না করতে করতে তার ভাইয়ের লাশ ছুঁয়ে একটি বিশাল শপথ করে, সে তার ভাইকে মেরেছে, তাকে সে নিজেই হাতেই মারবে। অন্যদিকে হিয়ার পিতা মাতা সারা দেশে পুলিশ, সেনাবাহিনী, গুপ্ত বাহিনী সব প্রশাসনের লোকদের উদ্দেশ্যে বলেছে 24 ঘন্টার মধ্যে তারা তাদের ছেলের খুনি গ্যাংস্টার লর্ড কিংকে তাদের সামনে দেখতে চায়। এদিকে অয়ন বিছানা থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে ফেসবুক ঢুকে একটু ঘাটাঘাটি করে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে যায়। দেখে আম্মু ও নীলা টিভিতে নিউজ দেখছে। নিউজে এক প্রশাসনের লোক বলছে। এই নিউজটা দেখে অয়ন একটা মুচকি হাসি দিয়ে আম্মুর সাথে কথা না বলে তার রুমে যায়। এভাবে কেটে যায় আজকের দিনটা। পরের দিন বাইক চালিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 10 মিনিটের মধ্যে কলেজে পৌঁছে বাইক পার্ক করে ক্লাসে যায়। ক্লাসে গিয়ে দেখে হিয়া মন খারাপ করে সিটে মাথা হেলান দিয়ে বসে আছে। অয়ন একটা বেঞ্চে তার ব্যাগটা রেখে হিয়ার কাছে গিয়ে তাকে বলে, কেমন আছেন আপনি? ভালো, তুমি? ভালো। মনে হয় আপনার মনটা খারাপ। হিয়া অশ্রুময় চোখে বলে, শুনেছি তো, আমার ভাই খুন হয়েছে, তার জন্য মনটা ভীষণ খারাপ। মন খারাপ করে লাভ নেই, একদিন সবাইকে মরে যেতে হবে। তখনই ক্লাসে স্যার আসে। অয়ন গিয়ে তার সিটে বসে। স্যার সবার দিকে একবার তাকিয়ে ক্লাস করাতে শুরু করে। একে একে সবগুলো ক্লাস শেষ করে বাইরে আসতেই পিছন থেকে কে যেন ডাক দেয়। পিছনে তাকিয়ে দেখে হিয়া। সে অয়নের সামনে এসে বলতে থাকে, অয়ন, তোমার সাথে কিছু কথা আছে, ওইদিকে একটু চলো তো। ঠিক আছে, চলো। অয়ন, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। হিয়ার মুখে ভালোবাসি কথাটা শুনতে অয়নের মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। বুকের বাম পাশটায় চিনচিন করতে শুরু করে। মনে হয় এখনই হিয়াকে জড়িয়ে ধরে নিজের করে নেয়, কিন্তু পরক্ষণে একটা কথা মনে হতেই তার উজ্জ্বল মুখটা অন্ধকার কালো ছায়ায় ঢাকা পড়ে। মনে পড়ে তার মাফিয়া জগতে আসার কথাগুলো। তাছাড়া একজনের কাছ থেকে তাকে প্রতিশোধ নিতে হবে। হিয়া আবার বলতে থাকে, এত কি ভাবছো অয়ন? না না, কিছু না, আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসার মানুষকে কি কেউ আপনি করে বলে? না, তা নয়, আপনি বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এখন থেকে তুমি করে বলার চেষ্টা করব। চলো আজকে কোথা থেকে ঘুরে আসি। না, আজকে হবে না, অন্য একদিন যাব। সমস্যা নেই, তোমার ফোন নাম্বার দাও। অয়ন হিয়াকে তার ফোন নাম্বার দিয়ে তার কাছ থেকে বিদায় নেয়। অয়ন বাড়িতে ঘুমাচ্ছে। হঠাৎ কারো চিৎকারের কারণে অয়নের ঘুম ভেঙে যায়। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে তার সামনে নীলা অভিমানী চোখে তাকিয়ে আছে। অয়ন তাকে উদ্দেশ্য করে বলে, কি হয়েছে আমার ছোট বোনটার? তুমি না বলেছিলে আমাকে ঘুরতে নিয়ে যাবে নিয়ে যাবে করে 4 দিন পার হয়ে গেল। আজকে ঘুরতে নিয়ে যেতেই হবে। তাই নাকি? আজকে নিয়ে যাব। যাও, গিয়ে রেডি হও। তোমার তো আটা ময়দা মাখতে মাখতে 2 ঘন্টা পার হয়ে যাবে। মোটেও না, আমি শুধু হালকা একটু মেকআপ করি। নীলা চলে যায়। অয়ন বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করছে। হঠাৎ তার ফোনটা কলিংয়ের রিংটংয়ে বেজে ওঠে। তাকিয়ে দেখে আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোনটা ধরতেই ওদিক থেকে, ভাই সিয়াম বলছি। ভাই, একটা নতুন খবর আছে। কি খবর? ভাই, আপনার পরিবারের খুনি শামস বর্তমানে সে রংপুর বিভাগেই আছে। সে গোপনে তার গ্যাং চালায়। আর অন্যদিকে একটা নতুন গ্যাংয়ের আবির্ভাব হয়েছে। গ্যাংয়ের নাম হলো লেডি কিং। এই বলে শোনার সাথে সাথে অয়নের মুখের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে, কারণ তার পরিবারের খুনি শামসের আজ সন্ধান পেয়েছে। ধন্যবাদ। তুমি ওর পুরো ডিটেলস বের করার চেষ্টা করো। কোনো সমস্যা হলে আমাকে ফোন করে বলবে। এই বলে অয়ন পোশাক পরিবর্তন করে তার রুম থেকে বেরিয়ে দেখে নীলা বসে আছে। নীলাকে দেখতে বেশ সুন্দর লাগছে। অয়ন নীলার কাছে গিয়ে বলে,
বসে থাকবি নাকি আমার সাথে বের হবি? চলো। তারপর বাইকে করে দুজন ঘুরতে বের হয়। কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসে। হঠাৎ অয়নের ফোনে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে। মেসেজটি দেখা মাত্রই তার শরীরে কেমন যেন উত্তেজনা কাজ করে। মেসেজটাতে লেখা আছে। লেখাগুলো পড়ে অয়ন ওই নাম্বারে ফোন করে, কিন্তু কল যায় না। মেসেজ করে সে, কে আপনি, কেনই বা আমাকে মারতে চান? মেসেজটা সিন হয়, কিন্তু কোনো রিপ্লাই নেই। তাই সে একজন গুপ্ত হ্যাকারকে ফোন করে। রিং হচ্ছে, ধরতেই ওদিক থেকে, হ্যালো ভাই। তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাই বলেন? আপনার জন্য আমি জীবন দিতে রাজি। তারপর অয়ন লোকটাকে মেসেজের কথাটা বলে ওই নাম্বার দিয়ে বলে, তুমি এই ফোন নাম্বারের সমস্ত ইনফরমেশন বের করে আমাকে দাও। কোন জায়গা থেকে কোন ব্যক্তি মেসেজ করছে ও তার আইডি সহ বের করো। জি ভাই, 1 ঘন্টা পর জানাচ্ছি। ঠিক আছে। কিছুক্ষণ পর মাসুম ফোন করে বলে, ভাই, এই নাম্বারটা কোনো আইডি দিয়ে খোলা হয়নি। এই নাম্বারের লোকেশন পাওয়া যাচ্ছে না, তবে অন্যভাবে চেষ্টা করছি। ও, তুমি চেষ্টা চালিয়ে যাও। অয়ন ফোনটা কেটে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। মনে পড়ছে সেই লেডি কিংয়ের মেসেজের কথা। কেন লেডি কিং তাকে মারার জন্য হুমকি দিচ্ছে? কি ক্ষতি করেছে তার? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানে না। এভাবেই কেটে যায় কয়েকটি দিন। এই কদিনে অয়ন হিয়াকে প্রচুর ভালোবেসে ফেলেছে। সেও অয়নকে অনেক ভালোবাসে, তার জন্য সে সব কিছুই করতে পারে। অন্যদিকে লেডি কিং তার ভয়ঙ্কর মৃত্যুরূপী অনেক SMS তাকে পাঠায়, কিন্তু অয়ন ওই SMS গুলোতে কোনো পাত্তা দেয় না। আজ ভার্সিটিতে এসেছে অয়ন। সে ক্লাসের দিকে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে হিয়ার কণ্ঠ ভেসে আসে। এই অয়ন, দাঁড়াও। হ্যাঁ। স্যার বলেছে আজকে সমস্ত ক্লাস হবে না, চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। না হিয়া, আমার যাওয়া হবে না, বাকি ক্লাসগুলো করতে হবে। প্লিজ অয়ন, তুমি তো আমাকে কোথাও নিয়ে যাওনি, আজকে বলছি চলো একটু ঘুরে আসি। কোথায় ঘুরতে যাবে? চলো নদীর পাড়ের ওই দিকটায় যাই। তারপর অয়ন তার বাইকের পেছনে হিয়াকে বসিয়ে নদীর পাড়ের দিকটায় যায়। হিয়া ও অয়ন হাঁটতে হাঁটতে নদীর কিছুটা কাছে গিয়ে ঘাসের উপর বসে গল্প করছে, কিন্তু অয়ন ভালোভাবে কিছুক্ষণ লক্ষ্য করে দেখে হিয়া তার ব্যাগের দিকে কেমন যেন অন্য চোখে তাকাচ্ছে। অয়ন এটাকে পাত্তা দেয় না। হিয়াকে বলে, চলো আশেপাশে একটু ঘোরাঘুরি করি। চলো। ওর ঘোরাঘুরি করতে থাকে। হঠাৎ কয়েকজন কালো পোশাক পরা মেয়ে তাদের সামনে আসে। তখন হিয়া অয়নের বুকে একটা লাথি মারে আর বলতে থাকে, হাই লর্ড কিং আরমান, আজ তো শেষ দিন। হিয়া, কে তুমি? আমি হলাম লেডি গ্যাং, তোর জম, তোকে মারতে এসেছি। আমি তোমার কি ক্ষতি করেছি যে আমাকে মারবে? ক্ষতি করিস মানে? তুই আমার ভাই রাজুকে মেরেছিস, তুই কি জানিস? আমি জানি না, আমি সব কিছুই জানি। সেদিন তুই আমার ভাই সহ 4 জনকে মেরেছিস, কিন্তু একজনকে মারতে পারিসনি। সে লুকিয়ে পালিয়ে এসে আমাকে সব কিছু বলেছে। আমি তো ওদের এমনি এমনি মারিনি। অয়নকে থামিয়ে দিয়ে হিয়া বলতে থাকে, জানি, সব জানি। আমার ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তুমি ওকে মেরে ফেলেছ। এই বলে ঠাস ঠাস করে দুটো গুলি করার শব্দ হয়। একটা গুলি এসে অয়নের ডান হাতে লাগে, আর একটা তার হাত ছুঁয়ে ফাঁকা দিয়ে বের হয়ে যায়। এবার হিয়া পিস্তল অয়নের দিকে তাক করে রেখে এগিয়ে আসতে থাকে, আর অয়ন আস্তে আস্তে পেছনে যাচ্ছে। তখনই সে হিয়াকে বলতে শুরু করে, প্লিজ হিয়া, এরকম করো না। তোমার ভাই আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই তাকে। এই কথা বলার সাথে সাথেই হিয়া হিংস্রভাবে হেসে ওঠে। অয়নের দিকে একটা গুলি ছুঁড়ে দেয়। গুলিটা এসে তার বুকে লাগে। অনেক কষ্ট হচ্ছে, মনে হয় তার আর বাঁচাতে পারবে না। হয়তো তার ভাইয়ের কবরে ছুঁয়ে যে প্রতিজ্ঞা করেছে সেই প্রতিজ্ঞাটা তার হয়তো পূরণ হবে না। হয়তো আর কখনো তার পিতা মাতা ও আদরের ছোট বোনটার কাছে ফিরে যেতে পারবে না। এসব ভাবছে আর উল্টোভাবে পেছনে যাচ্ছে। পিছাতে পিছাতে একসময় নদীর পানিতে এসে পড়ে যায়। তখনই চোখে কেমন যেন ঝাপসা ঝাপসা দেখে, চোখ বুজে আসছে। হয়তো আজ এই পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে চলে যাবে এক অজানা জগতে। আর কিছু মনে নেই। অন্যদিকে হিয়া অয়নের রক্তাক্ত শরীরটা ভিডিও করে আর মুখোশ পরে ফেসবুক লাইভে এসে বলতে থাকে,
ধ্বংস হয়েছে লটকি গারমান। আজ থেকে আর ওর টাইটেল থাকা লাশ কোথাও পাওয়া যাবে না। আজ থেকে আর ভয় পেতে হবে না গ্যাংস্টার লর্ড কিং এই হিংস্র নামটা শুনে, কারণ তাকে আমি পৃথিবীকে ছেড়ে পরপারে পাঠিয়ে দিয়েছি। আর সাথে হিয়া অয়নের রক্তাক্ত শরীর ও নদীতে পড়ে যাওয়ার ভিডিওটা লাইভে প্রচার করে লাইভ থেকে বেরিয়ে আসে। প্রায় 2 ঘন্টার মধ্যে হিয়ার লাইভ ভিডিওটা সারা দেশে ভাইরাল হয়। প্রতিটা খবর ও টিভি চ্যানেলে শুধু হিয়ার লাইভ ভিডিওটাই প্রচার হচ্ছে। এই ভিডিওটা দেখে কিছু কিছু লোকের চোখে মুখে হাহাকারের চিহ্ন, আবার কিছু কিছু লোক আনন্দ প্রকাশ করছে। অন্যদিকে নীলা সিনেমা দেখতে তাদের টিভিটা অন করতে সে চমকে ওঠে, কারণ সে টিভিটা অন করতেই তার ভাইয়ের রক্তাক্ত শরীরটা তার চোখের সামনে ভেসে ওঠে, আর তার নিচে বড় বড় অক্ষরে লেখা লেডি কিংয়ের হাতে আন্ডারওয়ার্ল্ডের কিংয়ের অয়নের মৃত্যু। এই নিউজটা দেখা মাত্রই নীলা উচ্চস্বরে আমতা আমতা করে তার আম্মুকে ডাকে। আম্মু। আম্মু নীলার এরকম উচ্চস্বরের আওয়াজটা শুনে দৌড়ে নীলার কাছে আসে এবং বলতে থাকে, কি হয়েছে নীলা, চিল্লাচ্ছিস কেন? নীলা ঘেমে একাকার, চোখ থেকে ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরে, মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, শুধু বোবার মতো টিভির দিকে তাকিয়ে আছে। তা দেখে আম্মু আবারও নীলাকে বলতে থাকে, কি হয়েছে নীলা, কথা বলছিস না কেন, আর কাঁদছিস বা কেন? এবারও নীলার মুখ থেকে কোনো কথা নেই, শুধু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর হাত দিয়ে টিভির দিকে আম্মুকে ইশারা করছে। আম্মু টিভির দিকে দেখা মাত্রই উচ্চস্বরে চিৎকার করে কান্না শুরু করে দেয়। ইতিমধ্যেই আম্মুর কান্না শুনে আব্বু দৌড়ে এসে তাদের কাছে এসে বলতে থাকে, কি হয়েছে নীলা, তোরা কাঁদছিস কেন? নীলা অশ্রু ভরা চোখ নিয়ে আঙ্গুল দিয়ে আব্বুকে ইশারায় টিভির দিকে তাকাতে বলে। আব্বু টিভির দিকে দেখা মাত্রই অবাক হয়। তখনই আম্মু বলে ওঠে, ওগো, আমার অনেকের মতো অয়নকেও হারালাম, বারবার আমাদের সাথে এমন কেন হয়? আব্বু আম্মু এবং নীলাকে সান্ত্বনা দেয়। এভাবে কেটে যায় 3টা দিন। অন্যদিকে অয়নের জ্ঞান ফেরার পর সে নিজেকে আবিষ্কার করে একটা গোছগাছ সুন্দর ঘরের ভেতরে, হাতে ব্যান্ডেজ লাগানো, মাথাটা বেশ যন্ত্রণা করছে, সাথে সারা শরীরে ব্যথা, তবুও মাথাটা একটু ঘোরাতে চেষ্টা করছে। তখনই একটা মেলি কণ্ঠে বলতে থাকে, আরে অয়ন, তোমার জ্ঞান ফিরেছে? কণ্ঠটা বেশ চেনা চেনা লাগে, কিন্তু মনে পড়তে পারে না যে এই কণ্ঠটা কার। সাথে আরেকটা মেয়ে, মুখটাও চেনা লাগছে। মাথা ঘোরাতে চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ মাথায় অনেক যন্ত্রণা করছে। তবু অনেক কষ্টে মাথাটা ঘোরাতে অয়ন অবাক হয়। সে কাকে দেখছে? এ তো হলো শাকিলা, তার বড় ভাইয়ের বউ, আর তার পাশে ওর নিজের ছোট বোন। অয়ন বলে ওঠে, ভাবি, তুমি এখানে কি করে? তুমি তো মারা গিয়েছিলে। আমার বোন? মরতে মরতে বেঁচেছি। তোমার বোনের বাকশক্তি চলে গেছে, কাউকে সে চেনে না, আমি তাকে বাঁচিয়েছিলাম। যাই হোক, হয়তো তোমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ আমায় বাঁচিয়ে রেখেছিল। হয়তো, কিন্তু আমি এখানে কি করে এলাম? আমি এনেছি। ধন্যবাদ ভাবি, তুমি না থাকলে আজ আমার কি যে হতো। মিথিলা, ধন্যবাদ আমাকে নয়, উপরওয়ালাকে দাও, তিনি তোমাকে মারাত্মক অবস্থা থেকে বাঁচিয়েছে। মিথিলা চলে যায়। আরমান মানে অয়নের পরিবারের সবাইকে মারতে আসে কয়েকজন। তার বাবার বন্ধুর ছেলে অনিকও ছুটে আসে, অনেককেও মারে তারা। ভাবিও ছিল সেখানে, কিন্তু তারা বেঁচে যায়। অয়ন রুমে শুয়ে হিয়ার কথা ভাবে, কত ভালোবাসতো তাকে, আর সেই আজকে তাকে দূরে ঠেলে দিল। এই কথাগুলো মনে উঠতেই নিজের অজান্তেই তার চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। নিজেই নিজেকে প্রশ্ন করে, ভালোবাসার জন্য কি অন্যায়কে মেনে নেওয়া যাবে? যেমন অন্যায়টা হিয়ার ভাই তার এবং নিরাপরাধ মানুষের সাথে করেছে। না, ভালোবাসার জন্য সে কখনো অন্যায়কে মেনে নিবে না। হিয়ার ভালোবাসাটা সত্যি ছিল না, তাই হয়তো আজকে সে তার থেকে আলাদা, বিচ্ছিন্ন। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানে না। কিছু সময় পর ভাবি আসে সেখানে। অয়ন, তোমার পরিবারের আর আমার স্বামীর খুনি জোকার কিং এই শহরে আছে, কোনো এক ভদ্রলোকের মুখোশের আড়ালে সে। তাহলে ভাবি, আমি সারা শহরে লোক লাগিয়ে দিচ্ছি। না অয়ন, তোমার লোকদের পাঠাতে হবে না। আমার কেমন জানি মনে হচ্ছে তোমার কোনো কাছের লোকই
তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। না ভাবি, আমার কাছের লোক যেমন মাসুম, নাজমুল, মোকসেদ, সিয়াম, ওরা আমার এমন করতে পারে না। হুম। আমাদের মিশন বর্তমানে একটাই, জোকার কিংয়ের অস্তিত্ব মুছে ফেলা। জোকার কিংকে খুঁজে বের করা অত সহজ নয়। আমি খবর পেয়েছি যে আমাদের পাশের শহরের একটা কলেজে নাকি জোকার কিং এর ডান হাত আর কে তার অবৈধ ব্যবসার কারবার চালায়। ওই কলেজে তোমাকে অ্যাডমিশন নিয়ে আর কে এর সব অবৈধ ব্যবসা বন্ধ করে দিয়ে ওর থেকে জোকার কিংয়ের খোঁজ বের করতে হবে। তবে সবাই তো আমায় চিনে ফেলবে, কারণ আমার মুখ সবাই দেখেছে। আর আমি যে বেঁচে আছি সেটা তো আব্বু আম্মুকে বলতে হবে। ওসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আর আমি অনেক আগেই আব্বু আম্মুকে তোমার কথা বলে দিয়েছি। ও এমনিভাবে কেটে যায় 10 দিন। এখন অয়ন আগের মতো সুস্থ। তাদের শহরের বাইরের ওই কলেজটাতে সে শেষ বর্ষে অ্যাডমিশন নিয়েছে। ওই শহরের একটা ফ্ল্যাটে সে বাসা ভাড়াও নিয়েছে। যাই হোক, আজকে তার নতুন কলেজের প্রথম দিন। মুখে দাড়ি, পুরনো প্যান্ট ও শার্ট, চোখে মোটা ও সাদা ফ্রেমের চশমা, চুলগুলো উস্কো খুস্কো, পিঠে একটা পুরাতন ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে কলেজের গেট দিয়ে ঢুকছে। গেটে অনেক ভিড়, কারণ গেট দিয়ে অনেক শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করছে। সবাই দামি দামি প্যান্ট, শার্ট ও চশমা পরা। তাদের মধ্যে শুধু অয়নই একমাত্র আলাদা। হঠাৎ একটা মেয়ে চিৎকার দিয়ে ওঠে, ও বাবা গো, মা গো, আমার পা গেল। অয়ন মেয়েটার পায়ের দিকে তাকিয়ে দেখে তার পা মেয়েটার পায়ের উপরে। মেয়েটার পায়ের উপর থেকে পা সরাতেই মেয়েটি বলে ওঠে, ওই খ্যাত, চোখে দেখে দেখে চলতে পারিস না নাকি মেয়েদের দেখলে এমন করতে ইচ্ছা হয়? আসলে আমি দেখতে পারিনি, তাই এমন হয়েছে। অয়নকে থামিয়ে দিয়ে মেয়েটি বলতে থাকে, তোদের মতো ছেলেদের আমার ভালোভাবেই চেনা আছে। এবারের মতো ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আবার কারোর সাথে এমন বদমাইশিগিরি করিস তখন তোকে আর ছেড়ে দেব না। এই বলে মেয়েটি চলে যায়। অয়নও আর দাঁড়িয়ে না থেকে তার ক্লাসের দিকে যাচ্ছে। হঠাৎ কে যেন ওই মাফিজ বলে ডাক দেয়। ওই মফিজ। অয়ন পেছনে তাকিয়ে দেখে পেছনে কয়েকটা ছেলে বড়ই গাছের নিচে বসে আছে, কিন্তু ওদের তো সে চেনে না, ওরা তাকে কেন ডাকবে? এই ভেবে আবার সে ক্লাসের দিকে যেতে থাকে। আবারও ডাক দেয়, ওই শালা মফিজার বাচ্চা মফিজ। ভাই, আপনারা কি আমাকে ডাকছেন? ওই শালা, তুই ছাড়া কি এখানে অন্য কেউ আছে যে তাকে ডাকবো? এদিকে আয় তাড়াতাড়ি। ভাই, কিছু বলবেন? ওই শালা মফিজ, বল তো, তোকে কতক্ষণ ধরে ডাকছি? ভাই, আমার নাম তো মফিজ না, আপনারা মফিজ বলে ডাকছেন, তাই আমি ভাবলাম হয়তো অন্য কাউকে ডাকছেন। সেটা তো বুঝলাম, এবার বল তোর নাম কি? আমার নাম অয়ন আহমেদ। কলেজে নতুন নাকি? ভাই। ও, তাই হয়তো তুই আমাদের চিনিস না। আমরা হলাম আর কে ভাইয়ের লোক। আমাদের কথাই এই কলেজের সবাই চলে। আজ থেকে আমরা যা বলবো তুই তাই করবি। জি ভাই। নে, এবার একটা কাজ করতো। এই কাজ ভাই? ওই যে দূরে একটা মেয়ে দেখছিস, ওই মেয়েটাকে এই চকলেটের বক্সটা দিয়ে বলবি ডন ভাই আপনাকে দিতে বলেছে। ভাই, আপনার জিনিস আপনি দিলে হয়তো মেয়েটা অনেক খুশি হবে। আসলে ওই মেয়েটা আমার জিএফ, ওর সাথে আমার একটু ঝগড়া হয়েছে, তাই ও আমার উপর অভিমান করে আছে। এবার যা, তুই গিয়ে বক্সটা দিয়ে আমার কথা বলবি। ভাই, আপনার পাশে আপনার বন্ধুগুলো আছে, বক্সটা ওদেরকে দিয়ে পাঠিয়ে দেন। তখনই অন্য একটি ছেলে বলে ওঠে, ওই শালা বড় ভাই তোকে যা বলেছে তাই গিয়ে কর, নয়তো তোকে আজ মেরে এমন অবস্থা করবো যে নিজের নামটাই ভুলে যাবি। জি ভাই, যাচ্ছি। অয়ন হাঁটছে আর ভাবছে, এই চকলেটের বক্স মেয়েটাকে দিলে কি আর হবে? হয়তো মেয়েটি খুশিই হবে। সে দ্রুত গতিতে মেয়েটির কাছে গিয়ে বলল, আপু, এই নিন চকলেটের বক্স, ডন ভাই আপনাকে দিতে বলেছে। মেয়েটা চকলেটের বক্সটা খোলে, বক্সের ভিতরে একটু দেখে, ঠাস ঠাস করে অয়নের গালে কষে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলতে থাকে, বদমাইশি করার জায়গা পাসনি? তোকে এই গেটের সামনে দেখেই আমার সন্দেহ হয়েছিল তুই একটা বদমাইশ। তোদের ঘরে কি মা বোন নেই যে তোরা মেয়েদের সাথে এরকম ব্যবহার করিস? আপু, আমি তো আপনাকে এই চকলেটের বক্সটা দিতে চাইনি। ডন ভাই নাকি আপনার বিয়ে?
উনি তো আপনাকে দিতে বললেন। তখনই মেয়েটা বক্সটা উল্টো করে মাটিতে ফেলে দেয়। বক্সের ভেতর থেকে যেগুলো বের হয় সেগুলো দেখে অয়ন তো অবাক। বক্সের ভেতর থেকে মেয়েদের পরনের ছোট ছোট কাপড় বের হলো। অয়ন বলতে লাগলো, আপু আমি কিছু জানি না, সত্যিই জানি না। ওই ছেলেগুলো তো আপনাকে বক্সটা দিতে বলল। আঙ্গুল দিয়ে বড়ই গাছের দিকে দেখিয়ে দিতেই অয়ন দেখলো ওখানে ছেলেগুলো নেই। মেয়েটা বলতে লাগলো, কই, ওখানে তো কেউ নেই। নিজেই বদমাইশিগিরি করবি আর অন্য লোকেদের দোষ দিবি। তখনই ওখানে বড়ই গাছের নিচে বসে থাকা ছেলেগুলো আসলো। আর অয়নকে যে ছেলেটার বক্সটা দিয়েছিল সে মেয়েটাকে বলতে লাগলো, বন্যা, কি হয়েছে? কোনো সমস্যা? আপু এই ছেলেগুলো আমাকে এই বক্সটা দিয়েছিল আপনাকে দিয়ে দিতে। ওই ছেলেটা অয়নকে বলতে লাগলো, বক্স দিয়েছে মানে? কিসের বক্স? আমি তোকে দিয়েছি? মিথ্যা বলার জায়গা পাসনি? তখনই বন্যা নামের মেয়েটি অয়নকে আবার ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, চুপ কর তুই, আর কত মিথ্যা বলবি? লিটন ভাই ওই বদমাইশটা আমাকে এই নোংরা কাপড়গুলো একটা বক্সের ভেতরে ভরে চকলেটের বক্স বলে দিয়েছে। তখনই ছেলেগুলো অয়নকে এলোপাথারি মারতে থাকে। অয়নকে মারা দেখে কলেজের সকল ছাত্র ছাত্রীরা তাদের চারপাশে ভিড় জমায়। ছেলেগুলো বলতে লাগলো, তোর মতো ছেলেদের জন্য আজকে আমাদের কলঙ্ক, আজকে তোকে মেরেই ফেলবো। লিটন ভাই, এদের মতো ছেলেদের মেরে কোনো লাভ নেই। একে এমন শিক্ষা দাও আর যেন জীবনে কোনো মেয়ের দিকে তাকাতে না পারে, আর একে দেখে যেন বাকি সব ছেলেগুলো শিক্ষা নিতে পারে। একে এই ছোট ছোট কাপড়গুলো পরে কলেজের চারপাশে ঘুরতে হবে। এটাই হলো এর বদমাশের একমাত্র উপযুক্ত শাস্তি। হ্যাঁ, এদের মতো বদমাইশের এমন শাস্তি দেওয়া লাগবে। মার খেয়ে অয়নের মুখ থেকে রক্ত ফোটায় ফোটায় পড়তে থাকে। মুখের ব্যথায় সে কথাও বলতে পারছে না। তবুও অনেক কষ্টে লিটনদের দিকে দেখিয়ে বলতে লাগলো, প্লিজ আপু বিশ্বাস করেন, আমি এই বক্সটা আপনাকে দিতে চাইনি। এরা আমাকে। আর কিছু বলতে না দিয়ে লিটন অয়নের মুখে একটা লাথি মারে। অয়ন কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়ে যায়। তখনই লিটন বলতে লাগলো, তুই তো দেখি মিথ্যা কথা বলা ছাড়বি না। এই কাপড়গুলো তাড়াতাড়ি পর। প্লিজ ভাই, আমার সাথে এরকম করবেন না। অয়নের কথা ওরা কেউ শুনলো না। লিটন ওর লোকদের বলতে লাগলো, ওই আপন, তোরা কি দেখছিস? এই শালা তো দেখছি কথা শুনবে না। ওর হাত ও পা দুটো ধর। তখনই ওর লোকগুলো অয়নের কাছে এসে তার হাত ও পা দুটো চেপে ধরে। আর লিটন তাকে ওই ছোট ছোট কাপড়গুলো পরিয়ে দিয়ে তাকে ছেড়ে দেয়। অয়ন মাথাটা নিচু করে বসে আছে আর মনে মনে বলছে, তোরা যদি আমার আসল পরিচয় জানতি তবে তোরা আমাকে অপমান তো দূরের কথা, আমাকে কথা বলার সাহসও পেতিস না। অন্যদিকে কলেজের সকল ছাত্র ছাত্রী তাকে দেখে মজা নিচ্ছে আর সবাই তাদের ফোন বের করে অয়নের ছবি তুলছে। তা দেখে অয়ন তার মুখটা দু হাতের পাতা দিয়ে আড়াল করতে চেষ্টা করলো, কিন্তু পারল না। কারণ কতক্ষণ আর এভাবে থাকবে। তখনই ঘন্টার বেল পড়ে। সবাই সবার ক্লাসের দিকে যায়। অয়নও তাদের তাড়াতাড়ি করে ছোট কাপড়গুলো খুলে ফেলে, মুখের রক্তটুকু মুছে তার ব্যাগটা নিয়ে ক্লাসে যায়। ক্লাসে গিয়ে সবার শেষে লাস্ট বেঞ্চ গিয়ে বসে। স্যার ক্লাসে এসে তাকে বলতে থাকে, এই ছেলে, তুমি কে? স্যার আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি। অন্যদিকে একটা মেয়ে বলতে থাকে, স্যার ও স্টুডেন্ট নয়, ও হলো বাদাম বিক্রেতা। এই কথা শুনে সারা ক্লাসে হাসির রোল পড়ে যায়। অয়ন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই স্যার বলতে থাকে, এই তোরা চুপ কর। আচ্ছা, তোমার নাম কি আর কোন কলেজ থেকে এসেছো? জি আমার নাম অয়ন, ঢাকা কলেজ থেকে এসেছি। ওই কলেজটা তো অনেক ভালো, ও নামকরা কলেজ। ওই কলেজ থেকে এখানেই বা কেন এলে? আসলে স্যার আমার বাবা বদলি হয়ে রংপুরে এসেছে, তাই এখানে ভর্তি হয়েছি। অন্যদিকে দিক থেকে আবারও একটা মেয়ে বলতে থাকে, স্যার ও খ্যাত বলে ওই কলেজের সবাই ওকে দেখতে না পেরে তাড়িয়ে দিয়েছে। আগের বারের ন্যায় এবারও সারা ক্লাস জুড়ে হাসির রোল পড়ে যায়। অয়ন এবারও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চুপ করো তোমরা। একজন অসহায় লোককে দেখলে শুধু মজা করতে ইচ্ছে করে, তাই না? ভেবে দেখেছো কি আজ ওর জায়গায় যদি তোমরা থাকতে তবে কেমন হতো? তখনই একটা মেয়ে দাঁড়ায়। মেয়েটাকে দেখে অয়ন অবাক হয়, কারণ মেয়েটি অবাক হলো বন্যা। বন্যা বলতে থাকে, স্যার এই ছেলেটা বদমাইশ। তারপর বন্যা আজকে সকালে সব ঘটনা স্যারকে খুলে বলে। বন্যার কথা শুনে স্যার অয়নের দিকে একটা রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে বলতে থাকে, এই ছেলে, বন্যা যা বলছে সেগুলো কি সত্যি? স্যার
লিটন নামের ছেলেগুলোই আমাকে ওই বক্সটা দিয়েছিল আর ওকে দিতে বলেছিল। স্যার ও মিথ্যা বলছে। কে মিথ্যা বা কে সত্যি বলছে সেটা যাচাই বাছাই করার সময় নেই এখন। চলো ক্লাস শুরু করি। তারপর স্যার ক্লাস করাতে থাকে। একে একে সবগুলো ক্লাস শেষ করে ব্যাগটা পিঠে নিয়ে অয়ন তার বাসায় দিকে যেতে থাকে। হঠাৎ তার সামনে লিটন ও তার দলবল আসে। অয়ন ওদেরকে দেখে মাথা নিচু করে মনে মনে বলতে থাকে, এখন যত হাসার যত মারার মেরে নে, আগে তোদের গ্যাংয়ের বসকে ধরবো, তারপর তোদেরকে শেষ করে দিব। লিটন অয়নকে বলতে থাকে। কিরে সকালের ডোজটা কেমন দিলাম? অয়ন ওদেরকে কিছু না বলে রহস্যময় একটা মুচকি হাসি দিয়ে তার গন্তব্যে পাড়ি দেয়। সে যেই ফ্ল্যাটের বাসা ভাড়া নিয়েছে, কলেজ থেকে ওই ফ্ল্যাটটা একটুখানি দূরে। কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে খাওয়া দাওয়া করে ভাবি কল করে। কথা বলতে বলতে প্রশ্ন করে, তোমার কলেজের প্রথম দিন কেমন কাটলো? অয়ন ভাবিকে কলেজের সব কথা খুলে বলে। তার কথা শুনে ভাবি রাগে ফুসফুস করতে থাকে আর তাকে বলে, তুমি কেন ওদের কিছু করো নাই? আমি ওদেরকে কিছু করলে ওরা জেনে যেতে পারে যে আমি কে। তাই বলে কি ওদের হাতে মার খেতে হবে? তাছাড়া তোমার মুখে তো নকল দাড়ি লাগানো আছে। সেটাই, রাখি এখন। ফোনটা কেটে দিয়ে একটা আননোন নাম্বারে ফোন দেয়। ফোনটা ধরতেই ওদিক থেকে, ভাই তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ ভাই বলেন? তুমি কলেজের ছিসকে গুন্ডা লিটন নামের ছেলেটাকে একটু নজরে রাখবে। যদি কিছু সন্দেহজনক মনে হয় তবে আমাকে বলবে। জি ভাই। ওকে। এই বলে ফোনটা কেটে দেয়। একটু ছাদে যায়। ছাদে গিয়ে প্রকৃতির আভাটা অনুভব করছে। ভীষণ মনে পড়ছে সেই প্রিয় মানুষটার কথা। তাকে এই বেহায়া মনটা থেকে কিছুতেই সরাতে পারছে না। সে যদি তাকে ছাড়তে পারে তবে সে কেন তাকে ছাড়তে পারবে না? এরকম অনেক ভাবনা তার মনে কাজ করছে। এই ভাবনা থেকে যে করেই হোক তাকে মুক্তি পেতেই হবে। তখনই তার পেছন থেকে একটা মেলি কণ্ঠে বলতে থাকে, এই মিস্টার কে আপনি? অয়ন মাথাটা ঘোরাতেই অবাক হয়। এসে কাকে দেখছে? এ তো হলো বন্যা, যাকে ঘিরে তাকে সকলের র্যাগিং ঘটনার শিকার হতে হয়েছে। ওর প্রতি তার কেন জানি একটা ঘৃণা সৃষ্টি হয়েছে। বন্যা বলতে নয়, সকল মেয়েদের প্রতিও বন্যা তাকে দেখে ভূত দেখার মতো দেখছে। তখনই বন্যা তাকে আবার বলে, আরে আপনি এখানে? আপনি কথাটা আমাকে মানায় না। এই খ্যাত গরিব ছেলেটাকে তুই বলাটাই বেশি মানায়। আসলে আমি সকালের ঘটনার জন্য সরি। সরি কেন? সব দোষী তো আমার। আমি বাসায় আসার সময় শুনলাম যে আপনি ওই কাজটা ইচ্ছে করে করেননি। প্লিজ আমাকে ক্ষমা করে দেন। অয়ন একটা মুচকি হাসি দিয়ে বলল, ঠিক আছে। আচ্ছা আপনি ওই ফ্ল্যাটের কোথায় থাকেন? দ্বিতীয় তলায়। ও, আমি তৃতীয় তলায় থাকি। অয়নের কেন জানি আর এখান থাকতে ভালো লাগছে না, তাই বন্যাকে বলল, ঠিক আছে, এখন যাই। তারপর সে রুমে এসে তার কম্পিউটারটা অন করলো। কম্পিউটারটা অন করা মাত্রই সে অবাক হয়, কারণ হিয়া অর্থাৎ লেডি কিং নিজের কথা না বলে জোকার কিং এর কথা একটা পোস্টে বলছে। লেডি কিং এর পোস্টে সে লিখছে, পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং শুধু একজনই, তিনি হলো জোকার কিং, কোনো সিটকে সন্ত্রাসীরা নয়, যেমন লর্ড কিং আরমান। এই পোস্টটা দেখা মাত্রই অয়নের মনে হাজারটা প্রশ্ন জট পাকাতে থাকে। তাহলে কি লেডি কিং এর সাথে জোকার কিং এর কোনো সম্পর্ক আছে? কথাগুলো ভাবতে ভাবতে সে নিজের চুল নিজেই টানছে। মাথায় কিছু ঢুকছে না। কোনো না কোনো তো গোলমাল আছে, যেটা তারা কেউ জানে না। কম্পিউটারটা অফ করে বিছানায় গা এলিয়ে দিল। শরীর ক্লান্ত থাকায় কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। অন্যদিকে বন্যা নিজের রুমে শুয়ে ভাবছে যে সে ছেলেটার সাথে কতই না অন্যায় করছে, তবুও ছেলেটা তাকে ক্ষমা করে দিল। কেন জানে ছেলেটার ওই মুচকি হাসিটা তাকে পাগল করে তুলেছে। কি মায়া আছে ওর ওই মুচকি হাসিটাতে। তাহলে কি সে ওই ছেলেটার মুচকি হাসি প্রেমে পড়েছে? ধুর, সে এসব কি ভাবছে। রাত 8টায় অয়নের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে সে একটু ছাদে যায়। ছাদের এক কোণে গিয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকার রাত, হালকা বাতাস বইছে। আজ কেন জানি তাদের দেখা নেই। মনে পড়ছে তার ভাইয়ের কথা, কত ভালোবাসতো তাকে। তারা অন্ধকার রাতে ছাদে উঠে বাল্ব জ্বালিয়ে গান করত, অনেক মজা হতো। এসব ভাবছে, হঠাৎ তার পেছন থেকে কে যেন বলে ওঠে,
শুনেছি মানুষ জ্যোৎস্নার রাতে ছাদে উঠে জ্যোৎস্নার রাতের সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে, কিন্তু আজ তো অন্ধকার রাত, জ্যোৎস্না নেই। শুধুই কি জ্যোৎস্নার রাত উপভোগ করার জন্য? অন্ধকার রাতটাকে উপভোগ করা যায় না? শুনেছি অন্ধকার রাত শুধু তারাই উপভোগ করে ও অন্ধকারকে বেশি প্রাধান্য দেয় যাদের মনের ভেতর কষ্ট ও দুঃখ থাকে। দুঃখ ও কষ্ট ছাড়া কি অন্ধকার রাত উপভোগ করা যায় না? যায়, তবে আর কোনো তবে নেই? পিছনে তাকিয়ে দেখে বন্যা। অয়ন বন্যাকে উদ্দেশ্য করে বলল। এই কথা বলে মুচকি একটা হাসি দিয়ে সে তার রুমে যায়। রুমে গিয়ে আবার কম্পিউটারটা অন করে ফেসবুক ঘাটাঘাটি করছে। ফেসবুক ঘাটাঘাটি করতে করতে রাত 12টা বেজে যায়। এখন রাত 12টা বেজেছে। কালো প্যান্ট, শার্ট, জুতো ও মুখোশ পরে সাথে তার পিস্তলটা নিয়ে বেরিয়ে পড়ে কলেজের দিকে। স্তব্ধ শহর, অন্ধকার কুটকুটে রাত, চারদিকে ঝিঝি পোকার আনাগোনা। চলছে সে কলেজের দিকে। কিছু দূর যেতেই একটা চিৎকারের আওয়াজ পেল। অয়ন ভালোভাবে আওয়াজটা শোনার চেষ্টা করে যে এটা কিসের আওয়াজ। প্রতি মুহূর্তেই ভালোভাবে ও স্পষ্টভাবে বুঝতে পারে যে এটা একটা মেয়ের কণ্ঠ। মেয়েটা চিৎকার করে বলছে। অয়ন আওয়াজটা অনুসরণ করে সে জোরে জোরে পা চালিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতরে এসে পড়ে। এখন আওয়াজটা তার একদম কাছ থেকে শোনা যাচ্ছে। আর একটু এগোতেই দেখতে পায় চারটা ছেলে রাহাত, রোমন, হাকিম আর মারুফ মিলে একটা মেয়েকে খারাপ কাজের জন্য জোর জবরদস্তি করছে। কিন্তু মেয়েটি উচ্চ স্বরে চিল্লাচ্ছেই, কারণ কেউ যদি তাকে বাঁচাতে আসে। মেয়েটি মনে মনে ভাবছে, হয়তো রাত পোহালেই আমি হব ধর্ষিতা, আমার কোনো সতীত্ব থাকবে না, আমি হব একটা নষ্ট মেয়ে। ভাবতেই যেন মেয়েটার গা শিউরে ওঠে। তখনই অয়ন শুনতে পায় চারজন ছেলেদের মধ্যে মারুফ নামে ছেলেটা বলে ওঠে, ধুর শালা, মেয়েটা যদি ঘুমে যায় তবে আমাদের মজা দেবে কে? শালির মুখটা শক্ত করে বাঁধ। রাহাত ও হাকিম নামের ছেলে দুটো গামছা দিয়ে মেয়েটার মুখটা শক্ত করে বেঁধে দেয়। মেয়েটি কান্না করে মনে মনে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে। অবশেষে মেয়েটি পরিস্থিতির কাছে হার মেনে নেয়। সে ভাবছে কেউ আমাকে বাঁচাতে আসবে না, কি হবে এমন করে? অবশেষে তো এই নিকৃষ্টগুলোর ভোগ হিসেবে নিজেকে বিলিয়ে দিতেই হবে। মেয়েটি নিজেকে বিলিয়ে দিতে প্রস্তুত। স্তব্ধ মেয়েটি। রাহাত নামের ছেলেটা খারাপ নজরে মেয়েটার শরীরে হাত রাখতেই মেয়েটি শিউরে ওঠে। তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে যায়, কারণ তার শরীরে এই প্রথম কোনো পুরুষ খারাপ নজরে স্পর্শ করলো। তখনই পেছন থেকে বড় একটা শ্বাস নেওয়ার শব্দ হয়। রাহাত সহ বাকি ছেলেগুলো পিছনে তাকিয়ে দেখে কেউ একজন তাদের পেছনে দাঁড়িয়ে আছে। অন্ধকার জঙ্গল, চারপাশ থেকে ঝিঝি পোকার আনাগোনা, আশেপাশে থেকে শিয়ালের সেই হুক্কা হুয়া বিকট বিকট শব্দ শোনা যাচ্ছে। সাথে একটু প্রবল বেগে হালকা ঠান্ডা বাতাস বইছে। তারই মাঝে কেউ একজন কোনো কালো প্যান্ট, শার্ট ও ভূতের মুখোশ পরা অবস্থায় দাঁড়িয়ে আছে। তখনই রোমন ছেলেটা বলতে থাকে, ওই কে রে তুই? আমি তোদের জম। যদি বাঁচতে চাস তবে এখান থেকে চলে যা। যাব, তবে মেয়েটাকে নিয়েই যাব। তুই তো দেখি ভালো কথা বুঝিস না, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। এই তোরা কি দেখছিস? মার শালাকে। এই বলে ওরা সবাই অয়নের দিকে এগিয়ে আসতে থাকে। অয়ন তার রাইফেল 420টা বের করে ঠাস ঠাস করে ওদের সবাইকে উপরে পাঠিয়ে দেয়। তারপর মেয়েটার কাছে যায়। দেখলো মেয়েটা ভয় পেয়ে আছে। অয়ন মেয়েটার কাছে গিয়ে বলল, এত রাতে এখানে কি করছিলে? মেয়েটা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্রেম ভালোবাসা মিথ্যা, বিশ্বাস করো না জীবনে এই প্রেম নামক শব্দটাকে। মেয়েটা কোনো কথা বলল না। অয়ন এবার বলল, আচ্ছা তোমার বাসা কোথায়? তারপর অয়ন মেয়েটাকে তার বাসায় পৌঁছে দিয়ে কলেজের দিকটায় যায়। চুপি চুপি কলেজের গেটের সামনে গিয়ে দেখছে ওখানে দারোয়ান নাক ডেকে ঘুমাচ্ছে, কিন্তু কলেজের গেটটা সে খোলা দেখতে পায়। এত রাতে কলেজের গেট খোলা কেন? কে আছে কলেজের ভেতরে? দেখতে হবে। তাই চুপি চুপি কলেজের ভেতরটায় ঢুকলো। এই বলে আর কে ভাই, জোগাড় কিং আপনাকে 14 তারিখে তার সঙ্গে দেখা করতে বলেছে। তাই নাকি? কখন, কোথায় দেখা করবে? সময় হলে সবই জানতে পারবেন। ঠিক আছে, আর আমার কাছে 40 জনের মতো মহিলা আছে। কাল না হয় তার পরের দিন ওদেরকে ইংল্যান্ড পাচার করার ব্যবস্থা করো। কালকেই ওদের পাচার করব। বড় মালদার পার্টি আছে, অনেক টাকা পেমেন্ট করে। তাই নাকি? ভাই, ওকে, আজকে উঠি। ঠিক আছে। এবং বাকি লোকেরা রুমের বাইরে আসতে থাকে। অয়ন চুপি চুপি কলেজের গেটের বাইরে
এসে একটা দোকানের আড়ালে লুকিয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে আরকে এবং বাকি লোকেরা গেটের বাইরে আসে। একটা ছেলে দারোয়ানকে ডাকতে লাগলো। ওই দারোয়ান, ওই সালা দারোয়ান, জি ভাই। এই নে তোর বকশিস। আর আমরা যে এখানে আছি সে কথা যেন কেউ জানতে না পারে। আপনি কি যে বলেন ভাই, আমি ছাড়া কেউ জানতে পারবে না। ঠিক আছে, মনে থাকে যেন। দারোয়ান ঘুম থেকে উঠে থতমত খেয়ে বলতে থাকে। এই বলে ওরা সবাই কিছু দূর হেঁটে গিয়ে দূরের দুটো গাড়িতে করে চলে যায়। আর দারোয়ান গেট বন্ধ করে দিয়ে আবারও ঘুমের দেশে চলে যায়। এবার অয়ন বিষয়টা বুঝতে পারলো যে দারোয়ান ওদের টাকার মায়ে পড়েছে। মনে করছে এই দারোয়ানকে এখনই গুলি করে তাকে ঘুমের জমের বাড়ি পাঠাই, কিন্তু পরক্ষণে সে ভাবতে থাকে দারোয়ানকে মারাটা ঠিক হবে না, কারণ দারোয়ান হচ্ছে তার মূল অস্ত্র, তাকে দিয়ে সে সফল হতে পারে। এখানে আর না থেকে বাসায় গিয়ে পোশাক পরিবর্তন করে একটা আননোন নাম্বারে ফোন দেয়। রিং হচ্ছে, ফোনটা ধরতেই ওদিক থেকে। সিয়াম কলেজ থেকে কিছু দূর দূরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে 4টা লাশ পড়ে আছে। ওদের গায়ে আমার টাইটেল এঁকে দিয়ে কলেজের মাঠে ফেলে দিয়ে আসবি। কিন্তু ভাই, সবাই তো জেনে যাবে যে আপনি বেঁচে আছেন। যাবে, তবে লেডিং কিং কখনোই বিশ্বাস করবে না যে আমি বেঁচে আছি, কারণ সে আমাকে নিজের হাতেই গুলি করেছে। এর মধ্যে একটা রহস্য আছে, তুমি বুঝবে না। যে কাজটা তোমাকে দিয়েছি সেই কাজটা করো। ওকে ভাই। এই বলে ফোনটা কেটে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল। নিজের অজান্তেই কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেই জানে না। হঠাৎ ফোনের রিংয়ের শব্দে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে ভাবি ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে, কতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি এতক্ষণ কি করছিলে? কেন ঘুমিয়েছিলাম। এখন কয়টা বাজে যে এখনো ঘুমাও? ফোনের দিকে তাকিয়ে দেখে সকাল 10টা বাজে। আসলে কাল রাতে। নিশ্চয়ই 4টা। ছিচকে মাস্তানকে মারতে গিয়েছিলে, তাই না? ওরা কালকে রাতে একটা মেয়েকে জোর করে ধর্ষণ করতে চেয়েছিল, তাই ওদের মেরে ফেলেছি। ওদেরকে মেরেছো? সমস্যা নেই, তবে ওদের গায়ে তোমার টাইটেল লাগানো কেন? এতক্ষণে সবাই জেনে গেছে যে তুমি বেঁচে আছো। জানুক, সমস্যা নেই। আসলে ভাবি আমার টাইটেল দেওয়ার পিছনে বড় একটা রহস্য রয়েছে। কেমন রহস্য রয়েছে? সময় হলে এমনিই জানতে পারবে। ওকে বাই। যা করবে সাবধানে করবে। ওকে বাই। ওকে বাই। এই বলে ফোনটা কেটে দিয়ে একটু হালকা নাস্তা করে ছাদে যায়। ছাদের একটা কোণে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। গত দিনের চেয়ে আজকে রোদের তাপটা একটু বেশি মনে হচ্ছে। তারই মাঝে চারদিকে আজকে কেমন যেন মানুষের কোলাহল হচ্ছে, যেখানে সেখানে লোকের বৈঠক বসেছে। হঠাৎ পেছন থেকে কে যেন বলতে লাগলো, মিস্টার, এই কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে কেন? রোদটা ভীষণ ভালো লাগছে, তাই এখানে দাঁড়িয়ে আছি। আপনি কেমন যেন রহস্যময় কথাবার্তা বলেন। তাই নাকি? আপনাকে দেখতেই রহস্যময় মনে হয়। ওকে, এখন যাই। এই বলে একটা মুচকি হাসি দিয়ে ওখান থেকে রুমে এসে খাওয়া দাওয়া করে বাসার বাইরে এসে একটা দোকানে বসে চা খাচ্ছে। সাথে অনেক লোকজন দোকানে বসে খবর দেখছে। খবরে দেখাচ্ছে 4 জন সন্ত্রাসী লাশ পাওয়া গেছে একটা কলেজের মাঠে। তাদের শরীরে আন্ডারওয়ার্ডে লর্ড কিং আরমানের টাইটেল দেওয়া, কিন্তু তাকে তো লেডি কিং মেরে ফেলেছে। তবে কে এই 4 জন সন্ত্রাসীকে মেরেছে? কে সেই ব্যক্তি যে লর্ড কিংকে নকল করে পুরো দেশকে কাঁপিয়ে দিচ্ছে? তাকে বের করবেই প্রশাসন। অয়ন কম্পিউটারটা অন করে লেডি কিং এর আইডিতে ঢুকলো। দেখলো লেডি কিং পোস্ট করেছে যে কে এন অয়নের ছদ্মবেশে পুরো দেশটাকে কাঁপিয়ে দিচ্ছে। তাকে 3 দিনের মধ্যে খুঁজে বের করে এমন শাস্তি দিবে সে নিজের নামটাও যাতে ভুলে যাবে। অয়ন মুখে একটু হাসি দিয়ে ল্যাপটপটা বন্ধ করে রুমে শুয়ে পড়ছে। হঠাৎ তার দরজায় কেউ ধাক্কা দিতে লাগলো। তা দেখে সে বলতে থাকে, কে দরজা ধাক্কাচ্ছে? আমি বন্যা। দরজাটা খোলেন। কি করো অয়ন? কিছু না। তুমি কি ব্যস্ত আছো নাকি ফ্রি আছো? ফ্রি আছি। চলো আজকে একটু বাইরে থেকে ঘুরে আসি। না, আমি যেতে পারবো না। আর আপনি আমাকে বারবার তুমি করে বলছেন কেন? আপনি তো আমার চেয়ে বয়সে ছোট হবেন। তাছাড়া আপনি আমাকে তো চেনেন না। প্রিয় মানুষকে কি কেউ আপনি বলে ডাকে? কি বললেন? কিছু না, আমার তো চেনা জানার কেউ নেই। যদি আপনি আমার সাথে যেতেন তাহলে ভালো হতো। প্লিজ না করবেন না।
বন্যার জোড়াজুড়িতে অয়ন রাজি হয়ে গেল এবং তাকে বলল, আপনি বাইরে অপেক্ষা করেন, আমি রেডি হয়ে আসছি। ওকে, তাড়াতাড়ি আসবেন। আপনাদের মতো আমি আটা ময়দা মাখি না যে দেরি হবে। আমি মোটেও এগুলো মাখি না। এই বলে বন্যা বাইরে চলে গেল। অয়ন শার্ট প্যান্ট পরিবর্তন করে মোটা একটা চশমা চোখে দিয়ে রুম থেকে বের হতেই দেখে বন্যা তার জন্য দাঁড়িয়ে আছে। বন্যা তাকে এক নজর দেখে বলতে লাগে, অয়ন, আপনার কি কোনো ভালো কাপড় নেই? অনেক গরিব আমি, ভালো কাপড় কেনার টাকা কই পাবো? বন্যা তার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো, চলে যাওয়া যাক। চলো। বাইরে বের হয়ে একটা রিক্সা নিয়ে তারা একটা পার্কের উদ্দেশ্যে রওনা দিল। অয়নের মাথায় একটা বিষয় বারবার আসছে, বন্যার ওই মুচকি হাসিটা কি বোঝাতে চাইছে তাকে। হঠাৎ বন্যা তাকে একটা প্রশ্ন করলো। প্রশ্নটার জবাবে সে কি বলবে নিজেই জানে না। বন্যা যা বলল, অয়ন, তুমি নাকি গরিব, তবে কম্পিউটার কেনার টাকা কই থেকে পেয়েছো? ও ও ওইটা তো আমাকে আমার ভাবি দিয়েছে। ভাবি একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করে। ও, তোমাকে আমি চিনি। চিনো মানে কি? আমি জানি যে গ্যাংস্টার তুমি, লর্ড কিং। কিন্তু কিভাবে চিনো? তোমার ভাবি আমার কাজিন বোন। ও। পার্কের খুব কাছে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দুজনে হাঁটতে লাগলো। দুজনের ভেতরেই নীরবতা। অয়ন এদিক ওদিক তাকিয়ে পার্কের সৌন্দর্য অনুভব করছে। হঠাৎই দুজনের মাঝে নীরবতা ভেঙে বন্যা বলতে লাগলো, পার্কে এসে তোমার কেমন লাগছে? পার্কের সৌন্দর্যটা দেখতে অনেক ভালোই লাগছে। তবে তবে কি? কিছু না। আমার মনে হয় তুমি কিছু একটা বলতে চেয়েও বলনি। না, কিছুই বলতে চাইনি। ও, আসলে নাইম, ধীরে ধীরে তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? হা হা হা। আপনি কোন ভালোবাসার কথা বলছেন যে ভালোবাসার নিজের স্বার্থের জন্য হয়? দেখবেন কিছুদিন পর আমার প্রতি আপনার ভালোবাসাটা উঠে যাবে, আর আমি ধীরে ধীরে কষ্টের মধ্যে নিজের ঠিকানা খুঁজে পাবো, আর এই কষ্টটা আমাকে কুরে কুরে ছিঁড়ে খাবে। আমি তোমাকে সত্যিই ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসাটা বোঝার চেষ্টা করো। না, আমি এই ভালোবাসা নামক অনুভবটা আমার মাঝে আনতে চাই না, ক্ষমা করবেন। এই বলে একটা রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। প্রায় 10 মিনিটের মধ্যে তার রুমে পৌঁছে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবছে সে কি বন্যার ভালোবাসা অস্বীকার করে কোনো ভুল করলো, না ঠিকই করেছে। সে আর কারোর মিথ্যা ভালোবাসার জন্য কষ্ট সহ্য করতে পারবে না। এখন তার এসব ভাবলে চলবে না, তার প্রতিজ্ঞাটা আগে সম্পূর্ণ করতে হবে, তারপর এগুলো নিয়ে ভাবা যাবে। হঠাৎ তার ফোনে একটা ফোন আসলো। ফোনটা ধরতেই ওদিক থেকে, ভাই, আপনি আমাকে যেই হিচকে মাস্তান অর্থাৎ লিটনদের খোঁজ খবর নিতে বলেছেন, ওদের থেকে জানতে পারলাম যে আজকে নাকি জোকার কিং কলেজে প্রোগ্রামে বসবেন। গুড নিউজ। তুমি লিটনদের সবাইকে ধরে তোমার আস্তানায় বন্দি করে রেখো, কেউ যেন কিছু বুঝতে না পারে, সেই মোতাবেক কাজ করবে, আর আমি না বলা পর্যন্ত ওদের মেরে ফেলবে না। ওকে ভাই, আপনি যা বলবেন তাই হবে। ঠিক আছে। এই বলে ফোনটা কেটে দিয়ে তার রুমের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে বন্যা রিক্সা করে বাসায় এসে নিজের রুমের দরজা লাগিয়ে দিয়ে বিছানায় লুটিয়ে পড়ে কান্না করেই যাচ্ছে। আর আব্বু আম্মু তাকে ডেকে যাচ্ছে, কিন্তু বন্যার কোনো জবাব নেই। সে শুধু নীরবে কান্না করেই যাচ্ছে। বন্যা মনে মনে বলছে, আমি কি দেখতে খারাপ? আমার মাঝে কি নেই যে আমাকে ভালোবাসা যায় না? আমাকে হার মানলে চলবে না, আবারও তার কাছে আমি একটু ভালোবাসা চাইতে যাব। দরজার বাইরে থেকে বন্যার মা বলে ওঠে, কি হয়েছে বন্যা? এরকম দরজা বন্ধ করে কান্না করছিস কেন? আমাকে খুলে বল, সব ঠিক হয়ে যাবে। এবার বন্যা দরজা খুলে দিল। তার আম্মু রুমের ভেতরে ঢুকে বন্যাকে বলতে লাগলো, কি হয়েছে মা, আমাকে খুলে বল। আম্মু, আমি একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু সে আমার ভালোবাসা বুঝতে চায় না। ছেলেটার কোনো প্রেমিকা বা ভালো বান্ধবী আছে? ধুর, কি যে বলো না। প্রেমিকা বা বান্ধবী তো দূরের কথা, কোনো মেয়ের সাথেই ভালোভাবে কথাই বলে না। তাই নাকি? ছেলেটার পিছনে একটু লেগে থাক, এমনিতেই পটে যাবে। চলো খাবার খেতে চলো। এদিকে রাত 11টায় অয়নের ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে কালো প্যান্ট শার্ট ও মুখোশ পরে সাথে তার রাইফেল 420টা হাতে নিয়ে চলতে লাগলো কলেজের ভেতরে। অন্ধকার কুটকুটে রাত, একা একা হাঁটছে। কিছু দূর এগিয়ে গিয়ে তার ফোনটা বের করে একটা আননোন নাম্বারে ফোন করলো। ফোনটা ধরতেই ওদিক থেকে, সিয়াম, 10 মিনিটের মধ্যে তুমি সহ 200 জন লোক নিয়ে আমার কাছে আসো। ফোনটা কেটে দিয়ে অয়ন একটা গাছের উপর উঠে বসে আছে।
পকেট থেকে একটা সিগারেট ও ম্যাচ বের করে সিগারেটে আগুন ধরিয়ে মুখে দিয়ে মনে ইচ্ছা মতো সিগারেট টানছে। তখনই তার ফোনে একটা মেসেজ আসলো, তাতে লেখা, ভাই লিটনদের উপর একটু টর্চার করতে জানতে পারলাম কলেজের চারপাশে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, আর ওখানে পৃথিবীর বড় বড় মাফিয়ারাও থাকবে, লেডি কিং সহ। অয়ন রিপ্লাই ধন্যবাদ লিখে সেন্ড করে দিল। সাথে সাথে একটা নাম্বারে ফোন করে দুটো ল্যাপটপ আনতে বলল। মাথায় এখন প্রচুর টেনশন পাক খাচ্ছে, যে করেই হোক আজকে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। কিছুক্ষণের মধ্যে তার সামনে 15-20টা গাড়ি এসে দাঁড়ালো। অয়ন সবার প্রথমে থাকা কালো রঙের গাড়িটির ভিতরে গিয়ে বসলো আর সবাইকে বলে দিল, আমি না বলা পর্যন্ত কেউ কিছুই করবে না। অয়ন ড্রাইভারকে বলল, কলেজের 1 কিলোমিটার দূরে গাড়ি থামাবে। ওকে ভাই। তখনই নাজমুল নামে একটা ছেলে বলে উঠল, ভাই এই নিন দুটো ল্যাপটপ। একটা ল্যাপটপ তুমি নাও, আর একটা আমায় দাও। শোনো, কলেজের চারপাশে সিসিটিভি লাগানো আছে, যে করেই হোক ন্যূনতম 10 মিনিটের জন্য হলেও ওই সিসিটিভি ডিভাইসটা আমাদের আয়ত্তে আনতেই হবে। না হলে আমরা কলেজে পৌঁছানোর আগেই শত্রুপক্ষ আমাদের দেখে ফেলবে। বুঝলাম ভাই, ইনশাল্লাহ আমি সিসিটিভি ডিভাইসটা হ্যাক করতে পারবো। আপনি হ্যাক করার চেষ্টা করা বাদ দেন, না হলে পরবর্তীতে গোলমাল সৃষ্টি হতে পারে, কারণ একসাথে দুটো ডিভাইস থেকে একটা ডিভাইস হ্যাক করা সম্ভব না। তুমি চালিয়ে যাও। ভাই একটা কাজ করতে হবে। কি কাজ বলো? ভাই আমাদের সবার ফোন সুইচ অফ করতে হবে। ওকে। অয়ন সবাইকে তাদের ফোন সুইচ অফ করতে বলল। সবাই সবার ফোন সুইচ অফ করে ফেলল। ইতিমধ্যেই ড্রাইভার কলেজের 1 কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করায়। তখনই নাজমুল বলল, ভাই সিসিটিভি ডিভাইস আমাদের আয়ত্ত করতে পেরেছি, আমাদের উচিত অতি শীঘ্রই শত্রুপক্ষের উপর হামলা করা। ঠিকই বলেছ। অয়ন ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি কলেজের খুব কাছাকাছি গিয়ে গাড়ি দাঁড় করাবে। অয়নের কথা মতো ড্রাইভার কলেজের খুব নিকটবর্তী একটা মোড়ে গাড়ি দাঁড় করায়। অয়ন সবাইকে উদ্দেশ্য করে বলল, তোমরা সবাই চলো, তাড়াতাড়ি কলেজের ভিতর গিয়ে শত্রুপক্ষের উপর হামলা করতে হবে। অন্যদিকে সিসিটিভির কাছে থাকা সিকিউরিটিগুলো বুঝতে পারলো যে তাদের ডিভাইসটা কেউ নিজের আয়ত্তে করে নিয়েছে। তাই তারা পরিস্থিতি মোতাবেক দৌড়ে গিয়ে তাদের বস আর কে খবর দেওয়ার আগেই কলেজের মাঠ থেকে গুলির আওয়াজ আসতে লাগলো। শুরু হলো আক্রমণ। আর এর লোক প্রায় 500 জনের মতো, আর তারা আছে মাত্র 200 জন লোক। অয়ন এরকম পরিস্থিতি বুঝে ভাবিকে ফোন করে বলল তার প্রায় 500 জনের মতো লোক লাগবে। কলেজের পাশে তারা আছে। ভাবি তাকে বলল কিছুক্ষণের মধ্যেই সে আসছে। ফোনটা পকেটে ঢুকিয়ে অনবরত আর এবং জোকার কিং এর লোকদের গুলি করে এগিয়ে যাচ্ছে প্রোগ্রামের রুমটার দিকে। হঠাৎ প্রোগ্রামের রুম থেকে প্রায় 20 জনের মতো লোক বেরিয়ে এসে পালাতে লাগলো। অয়ন লক্ষ্য করলো একটা লোক কালো প্যান্ট শার্ট ও কালো জ্যাকেট পরা, তার জ্যাকেটে জোকার কিং এর টাইটেল আঁকা রয়েছে। অয়নের বুঝতে বাকি রইল না যে এই লোকটা কে। এই লোকটা হলো তার পরিবারের খুনি জোকার কিং। তার পাশে একটা মেয়েও পালাতে লাগলো। ওই মেয়েটাকে অয়ন খুব ভালো করে চেনে। মেয়েটি হলো লেডি কিং অর্থাৎ হিয়া, তার প্রাক্তন জিএফ। কিন্তু হিয়া জোকার কিংকে আব্বু আব্বু বলে ডাকছে কেন, এই কথাটা বুঝতে পারল না। অয়ন জোকার কিং এর পেছনে ছুটছে। হঠাৎ দেখলো আর তার দিকে রাইফেল তাক করে আছে, বুলেট ছুড়বে। এই সময় সে তার বুক বরাবর 3টা বুলেট ছুড়ল। তখনই আর নিথর দেহটা কলেজের মাঠে লুটিয়ে পড়ল। ওদিকে লক্ষ্য না দিয়ে জোকার কিং এর পেছনে ছুটছে জোকার কিং, এবং হিয়া গিয়ে চুপি চুপি একটা রুমের ভেতর ঢুকলো। অয়ন দৌড়ে গিয়ে ওই রুমটায় টোকা মাত্রই অবাক, কারণ ওই রুমটায় কেউ নেই। তাহলে জোকার কিং এবং হিয়া কই গেল? আশেপাশে টেবিল ও চেয়ারগুলো নিচে দেখতে লাগলো, কিন্তু কিছুই দেখতে পেল না। নিশ্চয় এই রুমে কোনো না কোনো গোপন কক্ষ আছে। আশেপাশে দেয়াল এবং নিচের বারান্দার দিকে তাকিয়ে দেখতে লাগলো, কারণ কিছু না কিছু তো ক্লু থাকবে, কিন্তু না, কোনো ক্লুই পেল না। তাই ওই রুম থেকে বেরিয়ে বাইরে এসে দেখলো ভাবি সহ তার দলবল এসে গেছে। শত্রুপক্ষের লোকরা ভয়ে পালিয়ে যায়। অয়নকে দেখে ভাবি তার কাছে আসলো এবং বলতে লাগলো, অয়ন এখানে আসার আগে আমাকে একটা ইনফরমেশন জানাতে পারতে। আসলে ভাবি, আমি তোমাকে এমন পরিস্থিতিতে ফেলতে চাই না। চুপ, তুমি কি জোকার কিংকে ধরতে পেরেছো? না, পারিনি।
তবে জোকার কিং এবং লেডি কিং দৌড়ে গিয়ে একটা রুমের ভিতর ঢুকলো। আমি তাদের পিছন পিছন দৌড়ে গিয়ে ওই রুমটাতে ঢুকে ওদের কাউকেই দেখতে পেলাম না। তাই নাকি? হা হা হা। ওরা ওই রুমটাতে আছে, কিন্তু তুমি ওদের দেখতে পাওনি। মানে? নিশ্চয় ওই রুমটাতে এমন একটা গোপন দরজা আছে যে দরজা শুধু ওদের লোকেরা ছাড়া কেউ দেখতে পারবে না, কারণ ওদের লোক ছাড়া কেউ ওই গোপন রুমটাতে ঢোকেনি। চলো, ওই রুমটাতে আমাকে নিয়ে চলো। চলো। তারা ওই রুমটাতে গেল। অয়ন লক্ষ্য করলো ভাবি সারা রুমটা খুঁটিয়ে খুঁটে দেখছে। হঠাৎ ভাবি তাকে বলে উঠল, অয়ন, এখানে নিচে এই কাপড়টা দেওয়ার মানে কি? জানি না। এই কাপড়টা একটু সরাও তো। অয়ন একটা 2 পা করে কাপড়টার খুব নিকটে গিয়ে কাপড়টা একটু সরাতেই অবাক হলো, কারণ কাপড়ের নিচে একটা বড় ঢাকনা। তা দেখে ভাবি তাকে বলল, ঢাকনাটা একটু সরাও। ঢাকনাটা সরাতেই একটা সুড়ঙ্গ বেরিয়ে এলো। সিঁড়ি বেয়ে নিচে আমার রাস্তা আছে। ভাবি আবারও বলল, তোমার রাইফেল নিয়ে সতর্ক হয়ে যাও, আর 1 পা 2 পা করে আমার পেছনে পেছনে আসো। ভাবির কথা মতো তারা সবাই প্রায় 20 জনের মতো বাকি সবাইকে দাঁড়িয়ে থাকতে বলল। যাই হোক, ভাবির কথা মতো সতর্ক হয়ে রাইফেল নিয়ে ভাবির পেছনে 1 পা 2 পা করে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। নিচে নেমে দেখলো সুড়ঙ্গটা একটা জঙ্গলের দিকে গেছে। তারা সুড়ঙ্গটা অনুসরণ করে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে প্রায় সুড়ঙ্গটার শেষ প্রান্তে এসে দেখলো একটা জঙ্গলে সুড়ঙ্গটা শেষ হয়েছে। তারা জঙ্গলে ঢোকা মাত্রই তাদের উপর কেউ গুলি চালাতে লাগলো। সবাই সতর্কতা অবলম্বন করো, আর বাকি লোকদেরকে আসতে বলো। ওকে নাজমুল, তুমি সবাইকে খবর দাও। ওকে ভাই। শুরু হলো গোলাগুলি। যে করেই হোক জোকার কিং এর মৃত্যু দিয়ে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবেই। এদিকে তাদের লোক সংখ্যা মাত্র 20 জন, আর শত্রুপক্ষে হয়তো অনেক হবে। পরিস্থিতির মাঝে সেটা বোঝা যাচ্ছে। তাদের লোক প্রায় 5 জনের মতো মারা গেছে। তারা আর প্রায় 15 জন। 15 জনই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। নাজমুল বাকি লোকদের খবর দিয়েছে ওরা আসতে প্রায় 10 মিনিটের মতো লাগবে, কারণ সুড়ঙ্গের রাস্তার পরিধিটা অনেক বড়। হঠাৎ অয়ন দেখতে পেল জোকার কিং একটা গাড়ি করে পালিয়ে যাচ্ছে। সে সোজা রাইফেলটা তাক করে গাড়ির টায়ারে গুলি করে দিল এবং আশেপাশে সবগুলো গাড়ির এক এক করে টায়ারে গুলি করতে লাগলো। তার রাইফেলের বুলেট প্রায় শেষের উপক্রম, আর মাত্র 2টো বুলেট রাইফেলের মধ্যে আবদ্ধ রয়েছে। ইতিমধ্যে তার লোকেরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। সবাই সবার নিজের মতো শত্রু দমন করতে লাগলো। মাত্র কয়েক মিনিটেই জঙ্গলটা গুলির শব্দ থেকে নীরব হয়ে গেল। চারদিকে প্রায় কয়েক শতাধিক মানুষের মরদেহগুলো লুটিয়ে পড়ে আছে। তারা ওদিকে লক্ষ্য না দিয়ে সামনের দিকে এগোতে লাগলো। সামনের জঙ্গলের ভেতর একটা সুন্দর বাড়ি দেখতে পেল। সবাইকে বলল, তোমরা সতর্কতা অবলম্বন করে বুলেট ছুড়বে। আর ভাবি, আমার রাইফেলের প্রায় বুলেট শেষ, একটা বুলেট থাকলে দাও। ভাবি কয়েকটা বুলেটের প্যাকেট দিল। রাইফেলের বুলেটগুলো ভরে নিয়ে বাড়িটার সিঁড়ি বেয়ে ধীরে ধীরে 1 পা 2 পা করে উপরে যাচ্ছে। হঠাৎ করে একটা রুম থেকে কে যেন বলতে লাগলো, আয়ান এইদিকে আসো। হি হা 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 হা। কণ্ঠটা বেশ চেনা চেনা লাগলো। আস্তে আস্তে ভাবি এবং অয়ন ভিতরে যেতেই অবাক হলো, কারণ ভেতরে তার আব্বু আম্মু এবং নীলাকে দড়ি দিয়ে জোকার কিং এর লোক বন্দি করে রেখেছে। ওখানে দাঁড়িয়ে রয়েছে জোকার কিং, হিয়া সহ আরো কয়েকজন লোক, সাথে মোকসেদ সহ। তখনই অয়ন বলতে লাগলো, মোকসেদ, তুমি এখানে? লর্ড কিং, তোমার ধ্বংস দেখতে এসেছি। এই বলে ওরা সবাই হো হো করে সারা রুমটাতে পৈশাচিক হাসি রোল বানিয়ে দিল। আবারও অয়ন বলতে লাগলো, মোকসেদ, তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, আর শেষমেশ কিনা তুমি আমার সাথে এইরকম বেইমানি করলে। কি করব বল, আমার অনেক দিনের ইচ্ছে তোকে মেরে এই দেশের ডন হব। আমার ছোট ভাইদের মেরেছিলে। এই বলে মোকসেদ আর তার হাতে থাকা রাইফেলটা উঠিয়ে অয়নের দিকে তাক করে রইল। অয়ন চোখ বন্ধ করে রইল। হঠাৎ কয়েকটা গুলি করার শব্দ হলো। চোখ খুলে দেখলো মোকসেদ এবং জোকার কিং বাদ দিয়ে হিয়া সহ ওদের বাকি লোকগুলোর দেহটা রুমের মেঝেতে লুটিয়ে পড়ে আছে। তখনই মোকসেদ বলল, ভাই, আমি মরে গেলেও আপনার সাথে বেইমানি করতে পারবো না। আপনার সাথে যে আমার এই আত্মার সম্পর্ক রয়েছে। তখনই জোকার কিং বলতে লাগলো,
এই মুকাসেদ, তুই এইগুলো কি বলছিস? প্লিজ আরমান, আমারে মারিস না। ওই অর্পা, আমাকে ক্ষমা করে দে। তখনই ভাবি কান্না ভরা চোখ নিয়ে বলে উঠল, ক্ষমা? আবার তোকে? তুই আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। জানি না আরো কত মায়ের কোল খালি করেছিস। আজকে তোকে তার শাস্তি পেতেই হবে। এই বলে ভাবি তার হাতে থাকা রাইফেলটা উঠিয়ে ঠাস ঠাস করে কয়েকটা গুলি করে জোকার কিং এর মতো পশুটাকে পৃথিবী থেকে বিদায় করে দেয়। মোকসেদ গিয়ে আব্বু আম্মু এবং নীলার বাঁধন খুলে দেয়। তারা সব লোকদের তাদের জায়গায় পাঠিয়ে দিয়ে মোকসেদকে ধন্যবাদ দিয়ে তাদের নিজের বাড়িতে চলে আসে, সাথে ভাবি সহ। গল্প আড্ডায় তাদের কয়েকদিন কেটে গেল। আজকে হঠাৎ আব্বু এসে তাকে বলে গেল আজকে নাকি তার বিয়ে। কার সাথে তার বিয়ে এই কথা জানতে চাইলে কিছু বলে না, শুধু বলে বিয়ের পর জানতে পারবে। তাই অয়ন ভাবিকে তার রুমে ডেকে বলতে লাগলো, ভাবি আজকে নাকি আমার বিয়ে। আজকে তোর তো বিয়েই, তো কি বলবি? কার সাথে বিয়ে সেটা তো জানতে পারলাম না। তোর পছন্দের মেয়ের সাথেই তোর বিয়ে। আমার আবার পছন্দের মেয়ে কে? বিয়ের পরেই জানতে পারবি। এখন যাই, অনেক কাজ পড়ে আছে। অয়ন হাবলার মতো তার রুমে বসে আছে, আর তাদের বাড়িটা বিয়ের বাড়ির সাজে সাজানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে কয়েকজন লোক আর পাড়ার কয়েকজন ভাই এসে তাকে বরের সাজে সাজিয়ে কনের বাড়িতে নিয়ে গিয়ে একটা স্টেজে বসালো। সুস্থ মতো বিয়েটা হয়ে গেল। তারা কোণে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আজ নাকি তার বাসর রাত। এখন প্রায় রাত 11টা বাজে। সে ছাদে উঠে আনমনে বসে সিগারেট খাচ্ছে আর হিয়ার কথা ভাবছে। হঠাৎ পেছন থেকে ভাবি বলে উঠল, অয়ন, এখানে বসে কি করো? বাসর ঘরে যে তোমার জন্য নতুন বউ অপেক্ষা করে আছে, তাড়াতাড়ি যাও। যাচ্ছি। আর হ্যাঁ, বিড়ালটা কিন্তু ঠিক করে মারবে। এই বলে ভাবি চলে গেল। অয়ন সিঁড়ি বেয়ে নিচে নেমে রুমের দিকে যাচ্ছে। একদম রুমের কাছে গিয়ে দরজায় হাত দিতেই দরজা খুলে গেল। রুমে প্রবেশ করতে দেখলো তার বউ লম্বা ঘোমটা দিয়ে বিছানা থেকে নেমে তার পায়ে সালাম করে আবার বিছানায় গিয়ে বসলো। অয়ন বিছানার উপর বসে বউয়ের মাথার ঘোমটাটা সরাতে চমকে উঠল। এ তো শাকচুন্নি থুকু, এ তো বন্যা। সে বন্যাকে বলে উঠল, বন্যা আপনি? আমি। তুমি নাকি আমাকে ভালোবাসবে না? এখন দেখো, তোমায় বিয়ে করেই ফেললাম। আমি তোমাকে আপনি করে না বলে তুমি করে বললে খুশি হব। তাই নাকি? হুম। তাহলে লাইটটা অফ করো। কেন? আমার বউটাকে একটু আদর করি। তখনই তার ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা ধরতেই ওদিক থেকে, ভাই লিটনদেরকে কি মেরে ফেলবো? ওদের মুন্ডুটাকে নিয়ে ফুটবল খেলো গিয়ে। এই বলে ফোনটা কেটে দিল। তখনই বন্যা তার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে সুইচ অফ করে ফোনটা পাশে টেবিলে রেখে বলতে লাগলো, বাসর রাতে ওনার খুনাখুনি, দাঁড়াও আজকে মজা দেখাচ্ছি। এই বলে বন্যা অয়নের নিরীহ দেহটার উপরে ঝাঁপিয়ে পড়ল। এভাবেই চলতে লাগলো তাদের ভালোবাসা। আসসালামু আলাইকুম।